এটা হচ্ছে কোনো হেয়ার স্টাইল না, এটা হচ্ছে যে ডুইং নাথিং ইজ ডুইং এভরিথিং, ঠিক আছে? তো পৃথিবীতে আপনি যদি স্টাইল না করেন, ওটাই সবচেয়ে বড় স্টাইল। তো আমার হচ্ছে চুল সব পড়ে গেছে, এই জন্য এখন যদি স্টাইল করতে চাই তাহলে টাক দেখা যাবে। তো এই জন্য যেমনি আছে এমনি রাখলে ওটা নিজের মতো একটা পজিশন খুঁজে টুজে। ঠিক আছে। টাকার গরমে টাক পড়ে গেছে, এই আপনারা অনেক টাকা পয়সা দেন এই জন্য। ওকে, আজকে হচ্ছে গেম অফ থ্রোনস, গেম অফ ভার্বস, ঠিক আছে? ভার্বসের নানা নাটক এবং অভিনয় আমরা হচ্ছে আজকে আবিষ্কার করব। মনে রাখতে হবে সেই অভিনয় শ্রেষ্ঠ অভিনয় যে অভিনয় ধরা যায় না, ঠিক আছে? কোন অভিনয় শ্রেষ্ঠ? যে অভিনয় আপনি দেখে বুঝতে পারবেন না যেটা অভিনয়, ঠিক আছে? বাংলাদেশে যারা সবচেয়ে ভালো অভিনয় করে তারা কোথায় কাজ করে বলেন তো? বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার কারা? অ্যাক্টিং এর মেগাস্টার কারা? রাইট, পলিটিশিয়ানস। বাংলাদেশে যারা ব্যর্থ অভিনেতা তারা হচ্ছে এফডিসি তে কাজ করে, আর যারা সাকসেসফুল অভিনেতা তারা পলিটিক্সে কাজ করে, ঠিক আছে? এটা আপনাকে বুঝতে হবে। আহ, যে ছেলে 100 জন মানুষের মন রক্ষা না করতে পারে সে কি করে রাজনীতি করবে বলেন? তাহলে রাজনীতি মানেই টোটালি একটা পলিটিক্স। ইয়েস, সো পলিটিশিয়ানসরা অবশ্যই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখে, কারণ তারা বাস্তবেই চলচ্চিত্র দেখায় এবং অনেক ক্ষেত্রে তারা পায়ও বটে, তাই না? অনেককে দেখবেন যে অভিনয় ছেড়ে দিয়ে রাজনীতিতে চলে আসছে। তো যেমন ভারতের কথা চিন্তা করেন, ভারতের দেব থেকে শুরু করে যতজন ভালো অভিনেতা আছে আর কি, যারা হচ্ছে ভালো অভিনয় করছে, শেষমেশ কি শেষে যোগ দিছে? সাউথ নর্থ যেটাই বলেন, সব শেষে রাজনীতিতে যোগ দিছে না? তার মানে তার অভিনয় পাকাপোক্ত হয়ে যখন বুঝছে যে সিনেমায় আর হবে না, মানে সিনেমার চেয়ে উপরে উঠে গেছে, তখন তারা সিনেমা ছেড়ে দিয়ে পলিটিক্সে চলে গেছে। সো দুইটা সেম জিনিস, একটা হচ্ছে বাস্তবে করা, একটা ক্যামেরার সামনে করা। ঠিক আছে, এই জন্য আমি রাজনীতি করব, ঠিক আছে? তবে আজকে নয়, যেদিন আমি অভিনয় শিখবো সেদিন। হোয়াট এভার, এই সেম অভিনয় ভার্বও করে। সো সে কখনো কখনো রাজনীতিতে অভিনয় করে, কখনো কখনো সে নাটকে অভিনয় করে, নানা কার্যক্রম সে করে থাকে, ঠিক আছে? সো দেখেন, আই স হিম গোয়িং। সিরাজ ভাইয়ের অনেক চাপ আছে, ঠিক আছে? এত চাপ নিলে পড়া যাবে না। সো ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব, আমরা গতদিনে আলোচনা করেছি যে ভার্বের তিনটা নেচার আছে। সেই নেচার তিনটা কি? একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে ইনট্রানজিটিভ, আর একটা কি? আর একটা কি? লিঙ্কিং, ঠিক আছে? ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, আর একটা হচ্ছে লিঙ্কিং। এর আগে আমরা এই তিনটা নেচার নিয়ে আলোচনা করেছি। কিন্তু ব্রড ক্যাটাগরিতে ভার্ব আরো দুইটা ভাগে বিভক্ত হয়। এই দুইটা ভাগ হচ্ছে যে ভার্ব তার মানে চেহারা কিরকম রাখে, এটা হচ্ছে ভার্বের ফর্ম, অর্থাৎ ভার্বটা কোন ফর্মে ব্যবহৃত হবে। এর আগে আমরা যেটা চিন্তা করেছি যে ভার্বটা তারপরে কি গ্রহণ করবে সেটা অনুযায়ী তার ন্যাচার নির্ধারিত হয়, অর্থাৎ ভার্বের জেন্ডার নির্ধারিত হয়। এটা নিউটার জেন্ডার নাকি ফিমেল নাকি মেল, ঠিক আছে, নাকি অন্য কিছু। সো এটা হচ্ছে ইনট্রানজিটিভ। সো
আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ফাইনাইট এবং নন ফাইনাইট। এখানে আমরা একটা উদাহরণ দেখেছি যে এটার উত্তর আমরা সবাই জানি, আই স হিম গোয়িং। ঠিক আছে, তো আপনারা কেউ বলতে পারবেন যে ভার্বটা আমরা কেন গোয়িং ব্যবহার করেছি? আমরা ওয়েন্ট ব্যবহার করলে কি অসুবিধা ছিল, বা অন্য কিছু ব্যবহার করলে কি অসুবিধা ছিল? জাস্ট লুক এট দিস এক্সাম্পল। আমি যদি লিখি আই স হিম গো, এটা কি ভুল হবে? অথবা আই স হিম টু গো, এটা কি ভুল হবে? আর আই স হিম গন, আমরা কেন গোয়িং লিখছি? পরপর দুইটা ভার্ব থাকলে সেকেন্ডটার সাথে আইএনজি যুক্ত হয়, রাইট? এই রুল কোথায় পাইছেন? কিছু শোনা যায় না নাকি? কেন? সো আমরা যেসব উল্টাপাল্টা জিনিস শিখছি সেইগুলো আমরা আজকে ক্লিয়ার করবো, ওকে? অলরেডি মুড নষ্ট হয়ে গেছে, তাও উই হ্যাভ টু ক্যারি অন। সো লুক এট দিস, আমরা এখানে দুইটা ভার্ব পেয়েছি। একটা হচ্ছে আই স হিম গোয়িং, ধরেন এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার, আমরা মুখস্থ করছি সেই হিসেবে জানি আই স হিম গোয়িং। আমরা দুইটা ভার্ব, দুইটার মধ্যে ন্যাচার দেখবো। দেখেন, প্রথম ভার্বটা যদি চিন্তা করেন, প্রথম ভার্বটা কি অনুযায়ী ব্যবহৃত হয়েছে? টেন্স অনুযায়ী ব্যবহৃত হয়েছে। এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্সের কোন ভয়েস? পাস্ট সিম্পল টেন্সের কোন ভয়েস? অ্যাক্টিভ ভয়েস, রাইট? ইয়া। এখন দ্বিতীয় যে ভার্বটা রয়েছে, এটা কোন টেন্স? দ্বিতীয় ভার্ব যেটা রয়েছে এটা কোন টেন্স? কেউ চুপচাপ থাকবেন না, কোন টেন্স এটা? এটা কোনো টেন্স হয়? এটা কেমনে টেন্স হলো? এখানে অ্যামিজার আছে নাকি? গোয়িং দেখলেই কন্টিনিউয়াস হয়ে যাবে? তাহলে সুইমিং ইজ গুড এক্সারসাইজ, তাহলে সুইমিং কি কন্টিনিউয়াস টেন্স নাকি? তাহলে কি বুঝলে এত সময় এটা নাকি পাস্ট টেন্স? আমি বলেছি গোয়িং কোন টেন্স, এখানে যে গোয়িং শব্দটা আছে এটা কোন টেন্সে আছে, কোন ভয়েসে আছে? আমরা শুনেছি এটা কোনো টেন্স কিনা, রাইট? সো গোয়িং মূলত কোনো টেন্সে ব্যবহৃত হচ্ছে না, কারণ টেন্সের যে স্ট্রাকচার রয়েছে সেটার সাথে ম্যাচ করে না। সেকেন্ডলি, এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ এটাও ক্লিয়ার না, কারণ এটা অ্যাক্টিভ প্যাসিভের স্ট্রাকচার ব্যবহার করছে না, মানে ইন ব্রডার সেন্স। ঠিক আছে, তাহলে ইংরেজিতে দুই ধরনের ভার্ব আছে। একটা ভার্ব হচ্ছে টেন্স, ভয়েস এবং মুড দ্বারা নিয়ন্ত্রিত হয়। কি দ্বারা? টেন্স, ভয়েস এবং মুড। এই মুড শব্দটা নিয়ে আমরা আজকেই আলাপ করব, একটু পরে আলাপ করছি। টেন্স, ভয়েস এবং মুড দ্বারা নিয়ন্ত্রিত হয়। কি বলেছি? ফাইনাইট মানে কি? সসীম। ফাইনাইটের বাংলা কি? সসীম। সসীম মানে কি? যার সীমা নির্ধারণ করা যায়। তো কি দ্বারা সীমা নির্ধারণ করব? মানে যাকে বেঁধে ফেলা যায়। সহজ কথা, ফাইনাইট ভার্ব মানে কি? যারা নিয়ম দ্বারা, নিয়ম দ্বারা যাকে বাঁধা যায়। কি করা যায়? বাউন্ড বাই ল। ঠিক আছে, ফাইনাইট মানে কি? বাউন্ড বাই ল। হুইচ ল? টেন্স, ভয়েস এন্ড মুড। অর্থাৎ টেন্সের স্ট্রাকচার যে মেনে চলে, ভয়েসের যে নিয়ম আছে আমরা শিখেছি, সেটা যে মেনে চলে সে হচ্ছে ফাইনাইট ভার্ব। এবং যে ভার্ব হচ্ছে এই টেন্স এবং ভয়েস মেনে চলে না, কিন্তু ভয়েসের সংক্ষিপ্ত রূপ মেনে চলে। সহজ কথা, টেন্স এবং ভয়েসের পূর্ণ রূপ মেনে চলে না। টেন্স এবং ভয়েস মেনে চলে না, টেন্স, ভয়েস, মুড কোনোটাই মেনে চলবে না। ইটস নট বাউন্ড বাই ল, ইট ইজ কল্ড নন ফাইনাইট ভার্ব বা ইনফাইনাইট, যেটাই বলেন। অর্থাৎ যেটা হচ্ছে যে কোনো কিছুর সীমা দ্বারা নির্ধারিত নয়। বুঝাতে পেরেছি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ক্লিয়ার? সংজ্ঞায় লেখা থাকে, কিন্তু সংজ্ঞাটা বুঝতে হবে কি করে টেন্স ভয়েস দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। বিকজ ইট ইজ ফলোয়িং দ্য স্ট্রাকচার অফ দ্য টেন্স, যে স্ট্রাকচার আমরা পড়েছি একদম প্রথম ক্লাসে,
দ্য স্ট্রাকচার অফ দ্য ভয়েস, যেটা আমরা প্রথম ক্লাসে পড়েছি, স্ট্রাকচার দ্বারা এটা বাউন্ড। সো দিস ইজ ফাইনাইট। অ্যান্ড এরপরে যেটা রয়েছে, যেটা হচ্ছে টেন্স এবং ভয়েস দ্বারা নিয়ন্ত্রিত হবে না, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এখন when we talk about the correct uses of right or the right uses of verbs, we talk about the right use of finite and non-finite verbs. So right form verb এর সবচেয়ে টাফ জায়গাটাই হচ্ছে যে to deal with finite and non-finite. তো এইটার জন্য ইংরেজিতে নানা ধরনের বাক্য আছে। আই মিন একই ভার্ব কত রকম রঙ্গলীলা করবে আর কি। ধরেন কোনো বাক্যে আমরা ফাইনাইট ভার্বের সংখ্যা বাড়তে থাকলে ওই বাক্যের স্ট্রাকচার বদল ঘটতে থাকবে। যেমন আমরা সিম্পল, ইংরেজিতে এই ভার্বের উপর ডিপেন্ড করে, ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের উপর ডিপেন্ড করে তিন ধরনের বাক্য দেখা যায়। এই তিন ধরনের বাক্যকে বলে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। আই মিন অনেকেই চিন্তা করেন যে সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে যে কমপ্লেক্স নয়, তাই না? কঠিন হয়ে যায় না কথাটা? ধরেন আপনি কোনো বাক্য সিম্পল সেন্টেন্সে লিখছেন, এর মানে কি এই যে বাক্যটা মানে অর্থের দিক দিয়ে সরল? এরকম না কিন্তু। These are the same sentence in three different structures. মানে একটা বাক্যকে তিনটা ডিফারেন্ট স্ট্রাকচার লিখলে যেরকম হয়, ধরেন আপনি একটা বাক্যকে যদি সিম্পল সেন্টেন্সে লেখেন, সেটাও আইডিয়ার দিক থেকে কমপ্লেক্স হতে পারে। মানে কমপ্লেক্সে লিখলে একমাত্র যে কমপ্লেক্স আইডিয়া হবে এমন না, মানে এটা জাস্ট ডিফারেন্ট স্ট্রাকচারস অফ দ্য সেম সেন্টেন্স। আর ইউ ক্লিয়ার? সো অনেকেই বলে যে পরীক্ষায় শুধু কমপ্লেক্স সেন্টেন্স লিখতে হবে। আপনি যদি ডিফিকাল্ট সিম্পল সেন্টেন্স লিখতে পারেন, তাহলে ওইটাই সবচেয়ে কমপ্লেক্স সেন্টেন্স। মানে কমপ্লেক্স ইন এ সেন্স অফ কমপ্লেক্সিটি। কমপ্লেক্সিটি মানে হচ্ছে যে কত কম জায়গায় কত বেশি কথা বলতে পেরেছেন। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের কমপ্লেক্সিটি। ঠিক আছে? কি বলেছি? কত কম জায়গায় কত বেশি কথা বলতে পেরেছেন। সো আপনি যদি ল্যাঙ্গুয়েজের কমপ্লেক্সিটির কথা চিন্তা করেন, সবচেয়ে কমপ্লেক্সিটি ল্যাঙ্গুয়েজ তৈরি করে সিম্পল সেন্টেন্স। ঠিক আছে? এই জন্য আইএলস এর সবচেয়ে বেশি ব্যবহৃত বাক্য হচ্ছে, মানে সেকেন্ড ব্যবহৃত বাক্য হচ্ছে সিম্পল সেন্টেন্স। তবে সেটা ব্যবহার করতে জানতে হবে টু মেক কমপ্লেক্স আইডিয়াস। ঠিক আছে? এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি কিভাবে নাউন ফ্রেজ ব্যবহার করতে হয়, আরো কয়েকটা বানানো হবে আর কি। এবারে রাইটিং ব্যাচে তো অনেক দুর্দান্ত জিনিসপত্র আছে, আগের ব্যাচে যেগুলো ছিল না আর কি। ওকে, তাহলে আমরা এটা কিসের উপর ডিপেন্ড করে হচ্ছে যে আমরা কতটা ফাইনাইট ভার্ব ব্যবহার করছি তার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে? একটা সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে। কি বলেছি? একটা সিম্পল সেন্টেন্সে একটা মাত্র কি থাকে? ফাইনাইট ভার্ব থাকে। কয়টা? একটা। এটা আমাদের জেনে কি লাভ? আমরা যদি ভার্ব ব্যবহার করতে চাই, কোথাও রাইট ফর্ম অফ ভার্ব ব্যবহার করতে চাই, তাহলে আমাকে দেখতে হবে যে এই বাক্যটা কমপ্লেক্স, কম্পাউন্ড নাকি সিম্পল। কারণ এক এক ধরনের বাক্য এক 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 মাত্রার, এক এক পরিমাণের ফাইনাইট ভার্ব গ্রহণ করে। তাহলে ধরেন সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। এখন সিম্পল সেন্টেন্সে ধরেন কথার কথা ধরলাম 50টা ভার্ব আছে, টোটাল 50টা ভার্ব বসবে একটা বাক্যের ভেতরে ধরে নিলাম। তাহলে বাকি ভার্বগুলো কি হবে? বাকি সবগুলো ভার্ব নন ফাইনাইট হবে। অর্থাৎ প্রত্যেকটা ভার্বের একটা নির্দিষ্ট মাত্রায় ফাইনাইট ভার্ব গ্রহণ করার ক্ষমতা রয়েছে। তার বাইরে আপনি যত ভার্বই ব্যবহার করবেন, সবই নন ফাইনাইট ভার্ব হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আমি গল্প করতেছি, কিন্তু আসলে সব জিনিসই বুঝতে হবে। কারণ এটা কিন্তু অনেক ডিফিকাল্ট টপিক। আপনার কাছে এখন ইজি মনে হতে পারে, বাট আপনি যখন এটা সলভ করতে যাবেন দেখবেন এটা ডিফিকাল্ট, কোয়াইট ডিফিকাল্ট। আমরা এগুলো সবসময় স্কিপ করতাম যখন ইন্টারমিডিয়েটে ছিলাম, তখন টিচার এগুলো স্কিপ করে যাইতো সব সময়। ওকে, এখন অনেক বুদ্ধিজীবী প্রশ্ন করবেন,
তাহলে সিম্পল সেন্টেন্স চিনব কি করে? মনে রাখতে হবে সিম্পল সেন্টেন্সে কোনো ধরনের কনজাংশন থাকবে না। কি থাকবে না? কোনো ধরনের কনজাংশন থাকবে না। নট আ সিঙ্গেল কনজাংশন। সিম্পল সেন্টেন্সে কি থাকে না? নো কনজাংশন। কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে কনজাংশন প্লাস ওয়ান ফাইনাইট ভার্ব বসবে। কনজাংশন প্লাস ওয়ান ফাইনাইট বসবে। কি বলেছে? কমপ্লেক্স এবং কম্পাউন্ডের ক্ষেত্রে কি হবে? যে কয়টা কনজাংশন থাকবে ফাইনাইট ভার্ব তার থেকে একটা বেশি হবে। সো ধরেন এখানে আমরা ভার্বটা বসাই রাখছি আগেই। ধরেন আই স দ্যাট হি গো। সিম্পল। এখানে কনজাংশন আছে কয়টা? দেখবেন এই নিয়মটা ম্যাজিক্যাল, ঠিক আছে, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড। সো দেখেন এখানে ওয়ান, তাই না? তাহলে ফাইনাইট ভার্ব কয়টা হবে? প্লাস ওয়ান। অর্থাৎ যে কয়টা কনজাংশন থাকবে তার থেকে একটা বেশি। ঠিক আছে, তাহলে দুইটা ফাইনাইট ভার্ব হবে। তাহলে আই স, ফাইনাইট মানে কি এটা বুঝতে হবে। ফাইনাইট মানে কি অনুযায়ী হবে? টেন্স আর ভয়েস অনুযায়ী হবে। সহজ কথা। ফাইনাইট বলে এটা কঠিন হয়ে যায়। মানে দ্বিতীয় যে ভার্বটা হবে সেটাও টেন্স মেনে চলবে এবং ভয়েস মেনে চলবে। ক্লিয়ার? কথা ঠিক কিনা? সো আই স দ্যাট হি ওয়েন্ট। তার মানে আমরা দ্বিতীয় ভার্বটা টেন্স মেনে ব্যবহার করব। ফাইনাইট মানে কি? টেন্স আর ভয়েস মেনে ব্যবহার করতে হবে। ওকে, এখন লুক এট দিস। আমরা প্রথম যে বাক্যটা পেয়েছিলাম সেই বাক্যর কাছে যদি আমরা একটু ফিরে যাই তাহলে আমরা এবার বুঝতে পারবো। ধরুন আই স হিম গো। আমরা কেন গোয়িং লিখছি? ঠিক আছে, যতগুলো সাবজেক্ট ততগুলো ফাইনাইট ভার্ব এমন কোনো কথা নেই। যে কয়টা কনজাংশন তার থেকে একটা বেশি হবে ফাইনাইট ভার্ব। ঠিক আছে, সাবজেক্ট যদি আরো একটা বেশি থাকে তাও ফাইনাইট ভার্ব হবে না। ওকে, আই স হিম গো। আমরা কেন এখানে গোয়িং ব্যবহার করেছি এবার আমাদের খেয়াল করতে হবে। দেখেন এই বাক্যটা সিম্পলে আছে, কমপ্লেক্সে আছে নাকি কম্পাউন্ডে আছে? আমি বলেছি কিভাবে চিনবো। যদি বাক্যে কোনো কনজাংশন না থাকে, কনজাংশনকে বলা হয় ক্লজ মার্কার। হ্যাঁ, ক্লজ মার্কার। কি বলা হয়? কনজাংশনকে বলা হয় ক্লজ মার্কার। মানে এখানে একটা ক্লজ আছে। মার্কার মানে কি ভাই? চিহ্ন। এসেছি আমার পায়ের চিহ্ন ফেলে। ঠিক আছে, এই পা দিয়ে যে চিহ্ন দেন বালুর উপরে, ওটাই চিহ্ন। ওটা হচ্ছে ক্লজ মার্কার, যে এখানে ক্লজ আছে, এখানে আমি আছি। ঠিক আছে, সো আই স হিম গো, এখানে কোনো ধরনের ক্লজ মার্কার নাই, অর্থাৎ কোনো কনজাংশন নাই। তার মানে এটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কয়টা বসে? হুম, দুইটা নাকি? একটা, রাইট। তাহলে আমরা একটা ফাইনাইট ভার্ব পেয়েছি, স। এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তার মানে বাকি যত ভার্ব বসবে সেই ভার্বকে কি হতে হবে? নন ফাইনাইট হইতে হবে। কি হইতে হবে? নন ফাইনাইট। কি হইতে হবে? ইয়েস। এবার ইন্টারেস্টিংলি একটু আগেই বলেছি যে নন ফাইনাইট ভার্ব টেন্স এবং ভয়েস মেনে চলে না। কিন্তু নন ফাইনাইট ভার্ব একটা জিনিস মেনে চলে, সেটা হচ্ছে ভয়েসের সংক্ষিপ্ত রূপ মেনে চলে। কি মেনে চলে? ভয়েসের সংক্ষিপ্ত রূপ মেনে চলে। কি মেনে চলবে? নন ফাইনাইট ভার্ব টেন্স এবং ভয়েসের পূর্ণ রূপ মেনে চলে না, সংক্ষিপ্ত রূপ মেনে চলে। কি রূপ মেনে চলবে? সংক্ষিপ্ত, শর্ট ফর্ম। দেখেন, আমরা বলেছি যে ভার্বটির আগের শব্দটি যদি নাউন বা প্রোনাউন হয় তার সাথে সম্পর্ক দেখতে হবে। নাউন প্রোনাউন না হলে, অর্থাৎ না থাকলে,
মূল সাবজেক্টের সাথে সম্পর্ক দেখতে হবে। না থাকলে কি হবে? মূল সাবজেক্টের সাথে সম্পর্ক দেখতে হবে। কি রকম আমরা একটু দেখি। কথাটা খুব সহজ এবং কঠিন একই সাথে। যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, যদি প্যাসিভ হয় তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে নন ফাইনাইট ভার্বের সংক্ষিপ্ত ভয়েসের রুল মেনে চলবে, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব ভয়েসের সংক্ষিপ্ত রূপ মেনে চলবে। এবং কিভাবে নিয়মটা হবে, যে নন ফাইনাইট ভার্বটির আগে যদি কোনো নাউন প্রোনাউন থাকে, এনপি মানে কি, নাউন ফ্রেজ না, এখানে নাউন প্রোনাউন যদি থাকে তার সাথে সম্পর্ক দেখতে হবে। সম্পর্ক যদি অ্যাক্টিভ হয় তাহলে ভার্বের সাথে আইএনজি, সম্পর্ক যদি প্যাসিভ হয় তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল। কথা ক্লিয়ার না ভেজাল আছে? লুক এট দিস, কিভাবে এটা বসে। কোনো শর্টকাট মারা যাবে না কিন্তু। অনেকে আপনাকে বলবে যে এর আগে যদি ব্যক্তি থাকে তাহলে আইনজি যুক্ত হবে, বস্তু থাকলে পাস্ট পার্টিসিপল হবে, এমন কোনো রুল কিন্তু নাই। কট খাবেন কিন্তু পরীক্ষায়। সো আই স হিম গো, দেখেন তো গো এর সাথে হিমের সম্পর্ক কি? গো এর আগে একটা নাউন প্রোনাউন আছে না? আছে কি না? আছে না নাই? আছে। দেখেন তো গো কাজটা কে করছে? হিম করছে না? তাহলে সম্পর্ক অ্যাক্টিভ না প্যাসিভ? ওই যে প্রথম ক্লাস আবার কাজে লাগতেছে, তাই না? এই জন্য গোয়িং হয়েছে। সহজ না? এই যে ইন্টারমিডিয়েটে যত আছে, ইন্টারমিডিয়েটে কিন্তু এটা আছে, এটা পড়ে সবচেয়ে কঠিন লাগে রাইট ফর্ম ভার্বের যে অংশটা, সেটা হচ্ছে এটা, যে কি করে নন ফাইনাইট ভার্ব ব্যবহার করতে হয়। এন্ড লুক এট দিস, দ্য সেম এক্সাম্পল, ধরেন আই স দ্য চেয়ার। লুক এট দিস, এখানে আমরা একটা ব্রেক লিখলাম। আই স দ্য চেয়ার ব্রেক। দেখেন আমরা বলেছি যে নন ফাইনাইট ভার্ব কি মেনে চলবে? ভয়েসের সংক্ষিপ্ত রূপ মেনে চলবে। অর্থাৎ নন ফাইনাইট ভার্বটা আমরা যেখানে ব্যবহার করছি, ওর আগে যে নাউনটা থাকবে, যদি নাউন থাকে, যদি থাকে, কি বলেছি? যদি থাকে, যদি না থাকে তার ব্যাপার আলাদা। সো আই স দ্য চেয়ার ব্রেক, তাহলে ব্রেকের আগে একটা নাউন আছে কিনা? দ্য চেয়ার। এখন এই দি চেয়ারের সাথে ব্রেকের সম্পর্ক দেখতে হবে। ইজ ইট অ্যাক্টিভ অর প্যাসিভ? চেয়ার নিজে নিজে ভাঙছে, হয়ে গেল, ঝামেলা শেষ। এটা কিন্তু ইউনিভার্সাল রুল, আমি কোনো শর্টকাট মারি নাই। এখানে কিন্তু কোনো শর্টকাট নাই। শর্টকাট দেই নাই যাতে আপনার বুঝতে সুবিধা হয়। ধরুন আই স দি ওয়াশিং মেশিন ওয়াশ মাই ক্লোথস। কি হবে আনসার? এখানে কিন্তু আমি গেট ব্যবহার করি নাই। এই যে দেখেন, অনেক বুদ্ধিজীবী জিন জাহান নুসরাত কিছু বিবেচনা করে নাই। বলেছি ওর আগের নাউনের সাথে সম্পর্ক দেখতে হবে। ওয়াশ কাজটা কি ওয়াশ নিজে, মেশিন নিজে করছে না? পরীক্ষাতে এরকম ধরা দিবে আপনারে, নানা ধরনের বস্তু দিবে, বস্তু দেখে মনে হবে যে বস্তু কাজ করতে পারে না তো, কিন্তু ওয়াশিং মেশিন তো ওয়াশ করতে পারে। ওয়াশিং। কথা ক্লিয়ার না ভেজাল আছে? সো সাপোজ আমরা একটা বাক্য দেখি। দেখেন, হি ওয়াজ গোয়িং অ্যাওয়ে অ্যান্ড আই স হার ড্যাশ রান বিহাইন্ড হিম।
তো এখানে আমাদের প্রথম ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা কনজাংশন আছে, অর্থাৎ আমাদেরকে মাপতে হবে যে এখানে কয়টা ফাইনাইট ভার্ব হবে, কয়টা নন ফাইনাইট ভার্ব হবে, রাইট? সো অ্যান্ড আছে, অ্যান্ড কয়টা কনজাংশন? একটা, রাইট? তাহলে ফাইনাইট ভার্ব কয়টা হবে? দুইটা। তো ফাইনাইট ভার্ব মানে কি? টেন্স মেনে চলবে, রাইট? তো দেখেন এখানে দুইটা ফাইনাইট ভার্ব আছে না অলরেডি? হি ওয়াজ গোয়িং আছে আর স আছে, মানে দুইটাই ফাইনাইট ভার্ব। তার মানে 3 নম্বর যে ভার্বটা হবে সেটা কি হবে? নন ফাইনাইট। সো নন ফাইনাইট ভার্ব ব্যবহার করতে গেলে প্রথম শর্ত কি? ওর আগে নাউনটার সাথে সম্পর্ক দেখতে হবে। তো রানের আগে নাউন আছে না একটা, মানে প্রোনাউন আছে, হার, অ্যাক্টিভ, রাইট? কত সহজ না? এবার একটা মজার বিষয় শেখায়। মজাটা হচ্ছে, তাহলে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ভেতরে আসলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে ফাইনাইট ভার্বে। ডিফারেন্সটা কোথায়? ফাইনাইট ভার্বে। আপনি যদি কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করেন তাহলে একটা কনজাংশন থাকবে, সাবঅর্ডিনেটিং কনজাংশন, মানে অ্যাজ, সিন্স, বিকজ ইত্যাদি ইত্যাদি যে কনজাংশন রয়েছে, ওয়েন, ওয়াইল, এই কনজাংশনগুলো ব্যবহৃত হবে, নিচে এটার তালিকা দেয়া আছে। আর ফ্যান বয়েজ মানে কম্পাউন্ড সেন্টেন্সের যে কনজাংশনগুলো রয়েছে, কোঅর্ডিনেটিং কনজাংশন, অ্যান, বাট, ওয়ার, ফর, ঠিক আছে? ফ্যান বয়েজ, তাহলে ফর, অ্যান্ড, এটার তালিকাও আমাদের নিচে দেয়া আছে। তো সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ভেতরে ডিফারেন্সটা হচ্ছে ফাইনাইট ভার্বে, পার্থক্য, ঠিক আছে? অর্থাৎ আপনি যদি একটা ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট ভার্বে রূপান্তর করেন, তাহলে একটা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত হবে। কি বলেছি আমি? যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে ফাইনাইট ভার্বে। অর্থাৎ যেহেতু কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কনজাংশনের চেয়ে একটা বেশি থাকে, কিন্তু সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকে একটা। সো কোনো একটা বাক্যে যদি দুইটা ফাইনাইট ভার্ব থাকে এবং আপনি দুইটা থেকে একটাকে নন ফাইনাইটে রূপান্তর করতে পারেন, তাহলে নন ফাইনাইট বাক্যটা অটোমেটিক্যালি নন ফাইনাইট ভার্বে রূপান্তরিত হবে, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত হবে। আরো সহজ করে যদি বলি, যে আমরা যেটাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলি, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বলি, সেটা মূলত ক্লজকে ফ্রেজে রূপান্তর। অর্থাৎ আপনি একটা ফ্রেজকে যদি ক্লজে রূপান্তর করেন, তাহলে একটা ফ্রেজকে যদি ক্লজে রূপান্তর করেন, দেখেন, আই নো ওয়্যার হি লিভস, ঠিক আছে? আই নো হিজ অ্যাড্রেস, আই নো হিজ লিভিং প্লেস। লুক এট দিস, আমরা এখানে আই নো ওয়্যার হি লিভস, এটা কি, কোন ধরনের সেন্টেন্স? এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কেন? আমরা ডাব্লিউ ইজ ওয়ার্ড ব্যবহার করেছি, অর্থাৎ সাবঅর্ডিনেটিং
কনজাংশন ব্যবহার করেছি। সহজ কথা, ফ্যান বয়েজের বাইরে যত কনজাংশন আছে সবই সাবঅর্ডিনেটিং কনজাংশন। অর্থাৎ আমরা রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব যে ব্যবহার করি সবই সাবঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে। সো আই নো ওয়্যার হি লিভস, এখানে দুইটা ভার্ব আছে না, ফাইনাইট, আই নো ওয়্যার হি লিভস। দেখেন আমরা যদি একটা ফাইনাইট ভার্বকে তুলে দিতে পারি অথবা নন ফাইনাইট ভার্বে রূপান্তর করতে পারি তাহলে বাক্যটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। অর্থাৎ বিষয়টা সবই একই। ক্লজকে ফ্রেজে রূপান্তর করা যা, ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট ভার্বে রূপান্তর করা তাই, আবার এটা হচ্ছে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করা একই জিনিস, সেম কথা আর কি। কথা ক্লিয়ার না ভেজাল আছে? সো লুক এট দিস, আই স হিম গোয়িং। আমরা যদি বাক্যটাকে একটু বড় করি, অর্থাৎ আমরা এটাকে যদি কমপ্লেক্স করি, তাহলে আমাদের কি করতে হবে? কোন একটা সিম্পল সেন্টেন্সকে আমরা যদি কমপ্লেক্স করতে চাই, একদম সহজ ব্যাপার, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্বটাকে ফাইনাইট রূপান্তর করা, রাইট? তাহলে আমাদের এখানে একটা নন ফাইনাইট ভার্ব আছে গোয়িং, তাহলে আমরা এটাকে ফাইনাইটে রূপান্তর করলাম। ফাইনাইটে রূপান্তর করার কৌশল কি? টেন্সের নিয়ম অনুযায়ী বসাতে হবে। তাহলে আই স দ্যাট হি ওয়াজ গোয়িং, রাইট? আমরা একটা টেন্সে রূপান্তর করেছি, এখানে আগে ওয়াজ ওয়্যার ছিল না, আমরা একটা কনজাংশন বসিয়েছি এবং বাক্যটাকে বর্ধিত করেছি। কিরকম করে? নন ফাইনাইট ভার্বকে ফাইনাইটে রূপান্তর করেছি। সহজ কথা, অর্থাৎ যে ভার্বের টেন্স ছিল না সেই ভার্বে আমরা টেন্স এবং ভয়েস আমদানি করেছি, অর্থাৎ টেন্সের স্ট্রাকচার অনুযায়ী লিখেছি। ঠিক আছে? অর্থাৎ আমি এটা বলতে চাইলাম যে ইংরেজিতে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রয়েছে ওটা মূলত ক্লজকে ফ্রেজে রূপান্তর করা বা ফ্রেজকে ক্লজে রূপান্তর করা। লুক এট দিস, আই ওয়েন্ট ওয়্যার হি লিভস। দেখেন তো, আই ওয়েন্ট ওয়্যার হি লিভস, এখানে ওয়্যার হি লিভস কোন ধরনের ক্লজ? শিখেছিলাম কিন্তু বিসিএস এর ট্যাগ কোশ্চেন নাই। সো আমরা বিসিএস এর সিলেবাস ফলো করি, আপনাদের সিলেবাসে ট্যাগ কোশ্চেন আছে নাকি? নাই তো, পিএসসি সিলেবাসে নাই এটা, এটা এসএসসি তে আছে। দেখেন এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ, ওয়্যার হি লিভস, রাইট? এখন দেখেন আমরা সেম জিনিসটাকে আমরা একটা ফ্রেজে রূপান্তর করতে পারি। এখন ধরেন আমাদের একটা ধারণা আছে যে কোন একটা নিয়ম মেনে হয়তো আমাকে ফ্রেজে রূপান্তর করতে হবে। কথাটা সঠিক নয়। কথাটা হচ্ছে মিনিং ঠিক রেখে আপনি যে কোনো ফ্রেজে রূপান্তর করতে পারেন, মানে যে কোনো স্টাইলে ফ্রেজে রূপান্তর করতে পারেন। তো ধরেন আমি এখানে ফ্রেজ তৈরি করেছি, আই ওয়েন্ট টু হিজ লিভিং প্লেস, অর্থাৎ এখানে ক্লজটা কি ছিল? অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে আমাকে এমন কোনো ফ্রেজ তৈরি করতে হবে যে ফ্রেজটা কি ফ্রেজ হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি করতে হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজে রূপান্তর করতে হবে। সো আমি লিখেছি আই ওয়েন্ট টু হিজ লিভিং প্লেস। দেখেন ওয়েন্ট টু, আমরা জানি যে যদি আমরা প্রেপোজিশন দিয়ে শুরু করি সেটা কি হয়? হয় অ্যাডজেক্টিভ হবে অথবা অ্যাডভার্ব হবে, রাইট? সো যেহেতু এখানে যে ভার্বটা আছে সেটা ইন্ট্রানজিটিভ ভার্ব, এর আগে আমি সবকিছু পড়িয়েছি, এখন যদি বলেন যে বুঝতেছি না, কিছু করার নাই, এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, এরপরে অ্যাডভার্বই বসবে। সো টু হিজ লিভিং প্লেস, তাই না? আই ওয়েন্ট টু স্কুল, কেন আমরা টু ব্যবহার করেছি সেটা আমি বলেছিলাম, 28 ব্যবহার করেছি। তার মানে এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তার মানে হচ্ছে যে যারা এখানে আমি লিখেছি যে যারা ধনী, মানে যারা ইংরেজি জানে, তারা যেটা করে তারা ক্লজকে ফ্রেজে রূপান্তর করে। আর যারা গরিব তারা ফাইনাইটকে নন ফাইনাইট ভার্ব ব্যবহার করে। আপনারা যদি এসএসসি বা এইচএসসির কোনো সলিউশন করেন ট্রান্সফরমেশনের, দেখবেন যে তারা একটা অন্য স্টাইলে উত্তর দিয়েছে। ঠিক আছে? সাধারণত আমরা জাস্ট নন ফাইনাইট ভার্ব ব্যবহার করে উত্তর দেই। কিরকম? ধরেন আমাদের একটা বাক্য আছে, হি ইজ অনেস্ট অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট ইট। তার মানে হচ্ছে আমাদের যে কোনো একটা অংশকে আমাদের কি করতে হবে?
নন ফাইনাইটে রূপান্তর করতে হবে। কি নিয়ম? নন ফাইনাইটে রূপান্তর করার নিয়ম কি? নিয়ম কি? জানেন কেউ নন ফাইনাইটে রূপান্তর করার নিয়ম কি? হা হা হা, একদম সহজ। সহজটা কি? বলেন। হ্যাঁ, নিয়মটা একদমই সহজ। একটা হচ্ছে জাস্ট দুই বাক্যের সাবজেক্ট যদি সেম হয়, বাক্যের, আপনারা কি স্কুল কলেজে কিছুই পড়েন নাই? সাবজেক্ট যদি সেম হয় তাহলে শুধু ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। সেম হলে ভার্বের সাথে আইএনজি। আর যদি সেম না হয় তাহলে সাবজেক্টের পজিটিভ টু প্লাস ভি অন, কোথাও বলে নাই, কোথাও এরকম রুল নাই। টু প্লাস ভি অনের একদম স্পেসিফিক ইউজেস আছে। ওকে, নিয়ম হচ্ছে জাস্ট সাবজেক্ট এর পজিটিভ, সাবজেক্ট পজিটিভ ফর্মে হবে প্লাস ভি আইএনজি। একদম সহজ নিয়ম। যে কোনো ভার্বকে যদি আপনি ছোট করতে চান, অর্থাৎ নন ফাইনাইটে রূপান্তর করতে চান, তাহলে একটাই নিয়ম, সেটা হচ্ছে দুই বাক্যের সাবজেক্ট যদি সেম হয় তাহলে কি হবে? ভার্বের সাথে আইএনজি। আর যদি সেম না হয় তাহলে সাবজেক্টের পজিটিভ ফর্ম প্লাস ভার্বের সাথে আইএনজি। লুক এট দিস। ধরেন হি ইজ অনেস্ট অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট ইট। এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। আমাকে জাস্ট এটাকে নন ফাইনাইটে রূপান্তর করতে হবে বা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হবে, কথা কিন্তু একই। তাহলে আমাদের কি করতে হবে? দুই বাক্যের সাবজেক্টকে সেম নাকি? হি এবং আই সেম না, রাইট? তাহলে কি করতে হবে? হির পজিটিভ ফর্ম করতে হবে হিস, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে বিং, নাকি ইজিং হবে? সো আইএনজি বেস ফর্মের সাথে যুক্ত হয়, সো আমাদের বেস ফর্ম হচ্ছে এম ইজ এর বি, বিং অনেস্ট কমা আই অ্যাপ্রিসিয়েট ইট। আমি যেটা বলছিলাম যে যারা গরিব, মানে যারা গ্রামার হালকা হালকা জানে, তারা এটা করে, হি ইজ বিং অনেস্ট আই অ্যাপ্রিসিয়েট ইট। আপনারা যারা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করছেন স্কুল কলেজে, তারা কি এরকম ভাবে করেন নাই? সপ্তাহে একই করি আমরা। এই যে আই ওয়েন্ট টু স্কুল অ্যান্ড মেট হার, এভাবে করে নাই নাকি? তো কিভাবে করছেন আপনারা? তাহলে আমাদের যে কোনো একটা অংশকে কি করতে হবে? ছোট করতে হবে, রাইট? সহজ কথা, নন ফাইনাইটে রূপান্তর করতে হবে। তাহলে আমরা ধরেন প্রথমটা করলাম। আমরা প্রথমটা করলাম, তাহলে নিয়ম কি? দুই বাক্যের সাবজেক্ট একই না? একই না আলাদা? দেখেন একই নাকি আলাদা? একই কিন্তু। এখানে আই মেট এবং আই ওয়েন্ট, তাহলে যেটা করতে হবে গোয়িং টু স্কুল আই মেট হার। সিম্পল সেন্টেন্স হয়ে গেল। আর কমপ্লেক্স হলে তো ব্যাপারটা সহজ। ধরেন এরকম দেয়া আছে গোয়িং টু স্কুল আই মেট হার, তাহলে বলছে যে আমাকে কমপ্লেক্স করতে হবে। তাহলে যেহেতু একটা মিটিং এর ব্যাপার আছে, তার মানে একটা সময়ের ব্যাপার আছে, তো আমাদেরকে একটা কনজাংশন ব্যবহার করতে হবে যে কোনো। ওয়েন আই ওয়েন্ট টু স্কুল
আই মেট হার আমরা কি করে করলাম? একদম সিম্পল, আমরা নন ফাইনাইট ভার্বকে ফাইনাইট করলাম, অর্থাৎ গোয়িংটাকে আবার ওয়েন্টে ফেরত আনলাম। কি করে আনলাম? এ পাশে মেট আছে, মেট কোন টেন্সে আছে? পাস্ট সিম্পল। তার মানে পাস্টে যে কোনো একটা টেন্স ব্যবহার করতে হবে। ঠিক আছে, হয় পাস্ট সিম্পল আর পাস্ট কন্টিনিউয়াস, যে কোনো একটা ব্যবহার করতে হবে যেটা ওখানে যায় আর কি কন্টেকচুয়ালি। সো আমরা জানি ওয়েন এর সাথে আমরা পাস্ট সিম্পল ব্যবহার করি। সো ওয়েন আই ওয়েন্ট টু স্কুল আই মেট হার, একদম সিম্পল। জাস্ট আমি গোয়িং টু স্কুলটাকে আমরা আবার ফেরত এনেছি আগের ফর্মে, অর্থাৎ একটা সাবজেক্ট এবং মূল ভার্বটাকে ফেরত এনেছি, অর্থাৎ টেন্সটাকে ফেরত এনেছি। বুঝাতে পেরেছি? তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বলে মাথা খারাপ যেটা করেন, এটা আসলে ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট করা অথবা নন ফাইনাইট ভার্বকে ফাইনাইট করারই একটা খেলা, গেম অফ ভার্বস। এম আই ক্লিয়ার? এখন এটাকে আরো নানা উপায়ে করা যেতে পারে, যেমন হিজ বিং অনেস্ট, এটা আমরা কি হয়েছে, এটা একটা ফ্রেজ হয়েছে। কারণ আপনারা জানেন আপনাদের বইয়ে নানা সময় লেখা থাকে যে ফ্রেজের ভেতরে কোনো ভার্ব থাকে না। কেন এই কথাটা লেখা থাকে? অর্থাৎ ফ্রেজের ভেতরে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। এটা কিন্তু বইয়ে লেখা থাকে যে যেটা হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট হ্যাভিং এনি ফাইনাইট ভার্ব ইজ এ ফ্রেজ। সব বইয়ে এই কথা লেখা আছে। কেন লেখা আছে? কারণ আমরা যখন ফ্রেজ রূপান্তর করি তখন ফাইনাইট ভার্ব থাকে না। সো দেখেন, এই দেখেন হি ইজ বিং অনেস্ট, এটা একটা ফ্রেজে রূপান্তরিত হয়েছে। কথা ক্লিয়ার? এখন আপনি যদি এই স্টাইল ফলো না করে জাস্ট এই বাক্যটুকুকে দেখেন, হি ইজ অনেস্ট, আমরা এটাকে ফ্রেজে রূপান্তর করতে পারি অন্যভাবে। দেখেন, হি ইজ অনেস্টি লিখলেও তো হয়, তাই না? মানে আপনি যদি একটু ব্রেন খাটান অর্থের দিক থেকে, হি ইজ অনেস্টি করা যায় না? দেখেন, আই অ্যাপ্রিসিয়েট হিজ অনেস্টি। এখন আপনারা যদি নবদূত বা অন্য কোনো বই দেখেন সলিউশন, তাহলে দেখবেন সলিউশনে এরকম একটা উত্তর লেখা আছে, অর্থাৎ এ ওপরেরটাও থাকে নিচেরটাও থাকে। আমি যেটা বললাম, যারা গরিব মানে যারা শুধু গ্রামার জানে তারা এইটুকু লেখে, তাদের জন্য এটা ঠিক আছে। কিন্তু যারা গ্রামার বুঝে তাদের যেটা করতে হবে যে যে কোনো একটা ফ্রেজ ব্যবহার করলে হবে, ওই যে ক্লজটা দেয়া আছে অর্থাৎ হি ইজ অনেস্ট এরকম অর্থ দেয় এমন কোনো ফ্রেজ ব্যবহার করলেই সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। যদি সে এই ভার্বের নিয়ম না মানতে চায়, জাস্ট অর্থের দিক থেকে হিজ অনেস্টি দিলেও ঠিক হবে। যেমন আমি এর আগে কি লিখেছিলাম, আমি যদি এইখানে লিখি সিম্পল করতে আই নো ওয়্যার হি লিভস, ওখানে যদি আমি লিখি যে আই নো হিজ লিভিং প্লেস, এটা হচ্ছে আমাদের গ্রামারের নিয়মে হচ্ছে। বাট আমি যদি লিখি আই নো হিজ অ্যাড্রেস, এটা কি ভুল হবে? না। আমরা বলেছি যে যারা ধনী তারা হচ্ছে যে ক্লজ থাকে সেই একটা ফ্রেজ ইউজ করে। ধরেন কোথাও একটা নাউন ক্লজ আছে, তাহলে আপনি নাউন ফ্রেজ ইউজ করলেই ওটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। আর যারা গরিব তাদের অন্য কিছু করার দরকার নাই, তারা শুধু ফাইনাইট ভার্বটাকে নন ফাইনাইট করলেই এটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে আপনি যদি খুব ভালো ইউজার হন তখন আপনি ক্লজকে ফ্রেজে রূপান্তর করার চেষ্টা করবেন। যেমন ভায়ারি লিভসকে আমি একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ছিল, সরি অ্যাডভার্বিয়াল ক্লজ ছিল, আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজে রূপান্তর করছি। কিন্তু আপনি যদি সহজ করতে চান তাহলে সহজ উপায় হচ্ছে যে হি ইজ লিভিং। ঠিক আছে, বুঝাতে পেরেছি? আপনি যদি সহজে লিখতে চান তাহলে কি করতে হবে? জাস্ট ভার্বটাকে নন ফাইনাইট করে দিলেই সিম্পল হয়ে যাবে। তাহলে দুইটা তরিকা আছে, একটা হচ্ছে ক্লজকে ফ্রেজ করা অথবা ফাইনাইটকে নন ফাইনাইট করা। দুইটাই কিন্তু একই অর্থ ক্যারি করে, কিন্তু দুইটা একটু দেখতে অন্যরকম লাগে আর কি। তাহলে ক্লজকে ফ্রেজ করলেও সিম্পল সেন্টেন্স হয়, আবার ফাইনাইটকে নন ফাইনাইট করলেও সিম্পল সেন্টেন্স হয়। আমি কি বুঝাতে পেরেছি? আই থিঙ্ক আই এম ক্লিয়ার। এখন বিসিএস একবার কোশ্চেন আসছে, ধরেন আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড মেট হার। সো আমরা এটাকে সিম্পল করলাম, গোয়িং দেয়ার আই মেট হার, রাইট? যেহেতু দুই বাক্যের সাবজেক্ট একই, কি করে বুঝবো সাবজেক্ট একই? অ্যান্ডের অ্যান্ডের পরে যদি সাবজেক্ট না থাকে বুঝতে হবে সাবজেক্ট একই, কারণ কমন নেয়া বলে এটাকে, তাই না? আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড আই মেট হার, সো অ্যান্ডের দুই পাশে একই সাবজেক্ট থাকলে একটা সাবজেক্ট তুলে দেওয়া হয়। সো সাবজেক্টটাকে ধরে নিতে হবে যে এখানে আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড আই মেট হার আছে। এটা আমরা সবাই বুঝি, আলাদা করে বলার কিছু নাই। সো আমরা সিম্পল করলে কি হবে?
আমরা প্রথম ভার্বটাকে আমরা আইএনজি যুক্ত করেছি গোয়িং দেয়ার আই মেট হার, হিসাব বরাবর। সো আধুনিক ইংরেজিতে এই ধরনের ফ্রেজকে নন ফাইনাইট ক্লজ বলে। এই হচ্ছে গ্যাঞ্জাম। সো গোয়িং দেয়ার আই মেট হার, এটা হচ্ছে আসলে নন ফাইনাইট ফ্রেজ একটা। আমি এত সময় বললাম আমরা ফ্রেজ রূপান্তর করি, কিন্তু আধুনিক ইংরেজিতে এই ধরনের ফ্রেজকে, অর্থাৎ আপনি যদি ফাইনাইট ভার্বকে নন ফাইনাইটে রূপান্তর করেন, তাহলে এটিকে বলে নন ফাইনাইট ক্লজ। এবং বিসিএস এ এটার কোশ্চেন এসেছে। তাহলে কোথাও যদি নন ফাইনাইট ফ্রেজ না থাকে, আনসার হবে নন ফাইনাইট ক্লজ। আগেও আমি বলেছি যে ইংরেজিতে কিছু কিছু ফ্রেজকে ক্লজ হিসেবে ডিটারমাইন করা হয় আধুনিক বইগুলোতে, মানে মডার্ন যে গ্রামারগুলো বের হচ্ছে এখন, সেখানে অনেক ধরনের ফ্রেজকে আসলে ক্লজ হিসেবে দেখানো হচ্ছে। সো তার মধ্যে হচ্ছে নন ফাইনাইট ক্লজ একটা। সো আপনি যদি আই ওয়েন্ট দের এটাকে শর্ট করেন, যে ক্লজ, যে ফ্রেজটা তৈরি হচ্ছে, সেটা আসলে আধুনিক ইংরেজিতে নন ফাইনাইট ক্লজ বলে। ঠিক আছে, এবার দেখেন, অ্যাজ আই ওয়াজ অ্যাফ্রেড আই ডিড নট কল হার। তাহলে আমাদেরকে কি করতে হবে সিম্পল করতে গেলে? কি করতে হবে? কনজাংশন তুলে দিলাম, দেন দুই বাক্যের সাবজেক্ট একই কিনা? একই হলে কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে শুধু, তাই না, প্রথমটার? তাহলে ওয়াজ কি হয়ে যাবে? বি নাকি? বিং অ্যাফ্রেড আই ডিড নট কল হার। ঠিক আছে, এবার আধুনিক ইংরেজিতে বাক্যের শুরুতে বিং চলে আসলে সাধারণত এটিকে বাদ দেয়া যায় এবং এই অংশকে ভার্বলেস ক্লজ বলে। খুব ইন্টারেস্টিং নেম, ভার্বহীন ক্লজ। এটা ইন্টারমিডিয়েটের বইয়ে আছে। একটা অ্যাকিলিসের গল্প আছে মনে হয়, নাকি কার একটা গল্প আছে না ইন্টারমিডিয়েটের বইয়ে, নামটা ভুলে গেছি। একজন বীরের গল্প আছে। হেরার পুত্র কি যেন নাম, ভুলে গেলাম। যাই হোক, এখানে কেউ পড়ালেখা করে না এটা বোঝা গেল। ইকারাসের গল্প নাকি দেয়া আছে, হারকিউলিসের গল্প আছে, রাইট, হারকিউলিসের গল্পে এই উদাহরণটা আছে। এটাকে ভার্বলেস ক্লজ বলে। একটা যে পড়ালেখা করে না এটা বোঝা গেছে। ইন্টার বইয়ে কি আছে এটা ভুলে গেছে। আমি না হয় 6 বছর আগে পড়ছি, সেটা আলাদা ব্যাপার। ওকে, সো দেখেন, বলা হচ্ছে যে বাক্যের শুরুতে যদি বিং চলে আসে, তাহলে সাধারণত এটিকে বাদ দেয়া যায়। এবং এই হারকিউলিসের গল্পে এই উদাহরণটা আছে। এই অংশকে ভার্বলেস ক্লজ বলে, অর্থাৎ বিং অ্যাফ্রেড এর জায়গায় আমরা শুধু লিখতে পারি অ্যাফ্রেড আই ডিড নট কল হার। এখন ইন্টারেস্টিংলি, কেউ যদি এইটার নিচে দাগ দেয় যে অ্যাফ্রেড কি, ধরেন পরীক্ষায় পড়লো অ্যাফ্রেড কি, বা অ্যাফ্রেড কোন ধরনের ক্লজ, এখন আপনি একটা শব্দ দেখে তো চিৎপটাং হয়ে যাবেন যে আবার ক্লজ হয় কি করে। শব্দ একটা কিন্তু আবার ক্লজ, তখন মনে করতে হবে এর আগে বিং আছে। আর আমরা একটু আগেই বলেছি যে আধুনিক ইংরেজিতে নন ফাইনাইট ভার্বগুলো কি কি বিবেচনা করা হয়? নন ফাইনাইট ক্লজ বিবেচনা করা হয়, যে এখানে একটা ক্লজ আছে, অর্থাৎ আপনি যদি এটাকে বড় করেন তাহলে এটা একটা ক্লজে রূপান্তরিত হবে। ঠিক আছে, এটা বুঝে আর কি। যেমন গোয়িং দেয়ার, এটাকে আমরা ঠিক আবার ফাইনাইটে ফেরত আনলে এটা ক্লজ হয়ে যাবে না? আই ওয়েন্ট দেয়ার, এটা একটা ক্লজ হয়ে গেল তো। কোঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ দুই পাশে দুইটা ক্লজ, দুই পাশে দুইটা সেন্টেন্স। সো ক্লজ কাকে বলে আগেই বলেছি, একটা পূর্ণ বাক্য হবে। সেই পূর্ণ বাক্য যদি ফাংশন করে আহ, একটা ওয়ার্ডের মতো, তাহলে এটাকে ক্লজ বলে। সো গোয়িং দেয়ার আই মেট হার, এটাকে আমরা বড় করলে আবার ক্লজে ফিরবে, এই জন্য এর নাম হচ্ছে নন ফাইনাইট ক্লজ। অর্থাৎ এখন নন ফাইনাইটে আছে, এখন আপনি চাইলে তাকে ফাইনাইট করতে পারবেন, এই জন্য নাম একই দিছে, ক্লজের মধ্যেই দিছে যে এটাকে ক্লজ বানানো যায়, তাই ক্লজ নাম দিছে। সো অ্যাফ্রেড আই ডিড নট কল হার, এই অ্যাফ্রেড কিন্তু ভার্বলেস ক্লজ। এটা পরীক্ষায় পড়েছে, যতই কঠিন মনে হোক এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। তো বাক্যের শুরুতে যদি বিং চলে আসে তাহলে বিংটাকে বাদ দেওয়া যায়। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? এখন আমাদের ঝামেলা আপাতত শেষ। বিসিএস এ পড়েছে এটা, এই আগেরটা বিসিএস এ পড়েছে।
আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড মেট হার, গোয়িং দেয়ার আই মেট হার, এই ধরনের এই এক্সাম্পল পরীক্ষা পড়েছে, আপনি দেখবেন সম্ভবত 45 অথবা 44-এ পড়েছে। সবাই পরীক্ষা দিয়ে বেরোয় বলতেছে প্রশ্ন ভুল পড়ছে, এটা তো ফ্রেজ হওয়ার কথা। বাংলাদেশে পরীক্ষা হওয়ার পর একটা গ্যাঞ্জাম হয় ইংলিশ মাস্টারদের ভিতরে যে কোনটার উত্তর কি হবে এটা নিয়ে মারামারি। যেহেতু আমি বাচ্চা গেছি এটা থেকে, এই মারামারিতে আমি অংশ নেই না। ওকে, তারপর বাংলার সবচেয়ে বেশি মারামারি হওয়ার টপিক জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে আমরা আলাপ করব। ঠিক আছে, এখন আমরা এর আগে দেখলাম যে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে শর্ট এন্ড করছি, তাই না? অর্থাৎ আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ফাইনাইট ভার্বকে নন ফাইনাইটে রূপান্তর করেছি। এখন আমরা আইএনজি যুক্ত হলে ইংরেজিতে দুই ধরনের ফাংশন সে করতে পারে। আইদার আইএনজি যুক্ত হলে সে প্রেজেন্ট পার্টিসিপল হয়, অথবা সে জেরান্ড হয়। তো কখন আমরা জেরান্ড ব্যবহার করবো এবং কখন প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব? যেমন আমাদের দেখেন সুইমিং ইজ গুড এক্সারসাইজ, আপনারা মোশাররফ করিমের একটা নাটক দেখেছেন, ঠিক আছে? মোশাররফ করিমের নাটক সুইমিং ইজ গুড এক্সারসাইজ, এটা দেখছেন না? এখানে সুইমিং মানে সন্তরণরত নাকি কি অনুবাদ, যাই হোক, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। সুইমিং কোন পার্ট অফ স্পিচ? জিরান, পার্টিসিপল, নাউন অর ভার্ব? দেখেন পরীক্ষায় যদি প্রশ্ন করে কোন পার্ট অফ স্পিচ, তাহলে পার্ট অফ স্পিচে আনসার করতে হবে। জিরান বলে কোনো পার্ট অফ স্পিচ নাই, পার্টিসিপল বলে কোনো পার্ট অফ স্পিচ নাই, রাইট? সো মনে রাখতে হবে যে প্রেজেন্ট পার্টিসিপল মূলত অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কাজ করে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কাজ করে। আর জিরান নাউনের কাজ করে। জিরান হচ্ছে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে নাউনের কাজ করে, এই জন্য এগুলোকে ডাবল পার্ট অফ স্পিচ বলা হয়, যেহেতু এটা ভার্ব আবার নাউন, ঠিক আছে? জন্মগতভাবে সে ভার্ব কিন্তু কাজ করে নাউনের মতো, এই জন্য এদের নাম হচ্ছে ডাবল পার্ট অফ স্পিচ। কি বলে এদেরকে? দ্বৈত পার্ট অফ স্পিচ বা ডাবল পার্ট অফ স্পিচ। ওকে, এখন আমরা কি করে বুঝবো যে এটা জিরান নাকি এটা পার্টিসিপল? খুবই সহজ ব্যাপার। ধরেন সুইমিং ইজ গুড এক্সারসাইজ, এখানে সুইমিং কোথায় বসেছে? আমরা পার্ট অফ স্পিচ নির্ণয় করি কিভাবে? আমি একটা গল্প পড়িয়েছি, সেই গল্প যে জানে সে পার্ট অফ স্পিচ কোথায় কিভাবে ব্যবহৃত হয় এবং কিভাবে নির্ণয় করতে হয় এটা জানে। ধরেন সাবজেক্টের জায়গায় একমাত্র কে বসতে পারে? নাউন বসতে পারে, রাইট? তাহলে সুইমিং অবশ্যই কি জিরান্ড, কারণ নাউনের জায়গায় বসছে মানে কি নাউনের কাজ করতেছে। তাহলে ভার্বের সাথে আইনজি যুক্ত হলে নাউনের কাজ করলে সেটা কি হয়? কি হয়? জিরান্ড, অর্থাৎ জেরান্ড। তাহলে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে নাউনের কাজ করলে সেটা জিরান্ড। এটা সহজ হচ্ছে যে নাউন যে চার জায়গায় বসবে জিরান্ড ওই একই চার জায়গায় বসবে, অর্থাৎ সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে এবং প্রেপোজিশনের পরে। এই জন্য প্রেপোজিশনের পরে আমরা সব ভার্বের সাথে কি যোগ করি? আইনজি যোগ করি, রাইট? প্রেপোজিশনের পরে আমরা সব ভার্বের সাথে কি করি? আইনজি যুক্ত করি। কেন করি? কারণ প্রেপোজিশনের পরে জিরান বসবে, অর্থাৎ প্রেপোজিশনের পরে নাউন বসবে। সো যে ভার্বই আসবে ওকে নাউন হইতে হবে, সিম্পল। যেমন আই লাইক সুইমিং, তো লাইক কি ভার্ব? লাইক কোন ধরনের ভার্ব? দেখেন গ্রামার সবগুলো একসাথে ইন্টারকানেক্টেড, আপনি যদি একটা ক্লাস ফাঁকি দেন কিছুই বুঝবেন না। সো লাইক হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এরপরে কি থাকবে? নাউন থাকবে, সহজ কথা, অবজেক্ট বলে নাউন থাকবে। তার মানে সুইমিং কি এখানে? ওকে, সো দেখেন আই স হিজ গোয়িং অ্যান্ড আই স হিম গোয়িং, বলেন তো হিজ কোন পার্ট অফ স্পিচ? আমি তাকে যেতে দেখলাম এবং তার যাওয়া দেখলাম, দুইটা কিন্তু আলাদা। আই স হিজ গোয়িং, হিজ কোন পার্ট অফ স্পিচ? প্রোনাউন নাকি? ওরে গাধা, সবগুলো এক জায়গায় জড়ো হয়েছে গাধা। এতদিন পড়লাম এটা হচ্ছে ডিটারমিনার, রাইট? নাউনের আগে ব্যবহৃত হলে সে ডিটারমিনার হিসেবে কাজ করে। হিম হলে তাহলে অবজেক্ট হতো। তাহলে এখানে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, রাইট? এটা সবাই জানে, পৃথিবীর সবাই জানে যে হিজ হচ্ছে একটা পজিটিভ, অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ।
সো আই স হি ইজ গোয়িং। তো ডিটারমিনার কার আগে ব্যবহৃত হয়? চিল্লাইতে চিল্লাইতে আমার তো গলা বসে যাবে এখন। ডিটারমিনার কার আগে ব্যবহৃত হয়? ডিটারমিনার নাউনের আগে ব্যবহৃত হয়। তো যখন আমরা হিজ ব্যবহার করেছি, নিশ্চিতের পরে নাউন আছে, অর্থাৎ গোয়িং এখানে হচ্ছে জিরান্ড। কিন্তু আই স হিম গোয়িং, এখানে হচ্ছে গোয়িং হিমকে, অবজেক্টকে মডিফাই করেছে, অর্থাৎ হিম হচ্ছে একটা প্রোনাউন, প্রোনাউনকে মডিফাই করেছে গোয়িং, এই জন্য এটা হচ্ছে পার্টিসিপল। এখন ইংরেজিতে কিছু জায়গা আছে যেখানে জিরান্ড এবং পার্টিসিপল কনফিউজিং তৈরি হয়। মানে আমরা জানি যে জিরান্ড কি হিসেবে ব্যবহৃত হয়? নাউন হিসেবে, আর পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে। কিন্তু কিছু কিছু জায়গাতে আমাদের কনফিউশন তৈরি করে যে ওয়েদার ইট ইজ জিরান্ড অর ইট ইজ পার্টিসিপল। কারণ হচ্ছে আমরা মিনিংটা ঠিক গেস করতে পারি না, দুইটা একই রকম লাগে। যেমন আমি যদি একটা বাক্য বলি, রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, এটা পরীক্ষাতে আসছে, বিসিএস এ বারবার আসে। সো এই রোলিং কি? ইজ ইট এ পার্টিসিপল অর জিরান্ড? আই বট আ ডাইনিং টেবল, দেখেন আমি উত্তর দিয়ে রাখছি, না হলে কনফিউশন তৈরি হতো। দেখেন আই বট এ ডাইনিং টেবল, পার্টিসিপল নাকি জিরান্ড? পার্টিসিপল মনে হচ্ছে না? বাট এটা জিরান্ড। এইটা হচ্ছে কনফিউজিং পার্ট। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ অথবা নাউনের কাজ করতে পারে, কিন্তু কিছু কিছু জায়গাতে এটা কনফিউজিং মনে হবে যে ওয়েদার ইট ইজ এ জিরান্ড আর পার্টিসিপল। তাহলে আমরা কি করে বুঝবো যে কোনটা জিরান্ড এবং কোনটা পার্টিসিপল? ঠিক আছে, এটা সহজ একটা উপায় আমি বলে দিচ্ছি, এবং সহজ মানে এইটাই একমাত্র উপায়। যদি কোনো ক্লজকে দ্যাট দ্বারা বর্জিত করা যায়, যদি কোনো ক্লজকে কি করা যায়, যদি কোনো ক্লজকে দ্যাট ক্লজে রূপান্তর করা যায়, এরকম মুখস্থ করে কোনো লাভ নাই ভাই। যদি কোনো ক্লজকে দ্যাট ক্লজে রূপান্তর করা যায় তাহলে এটি পার্টিসিপল, আর যদি ফর প্লাস ফ্রেজে রূপান্তর করা যায় তাহলে এটি জিরান্ট। ওকে, সো লুক এট দিস, আই বট এ ডাইনিং টেবল, এটাকে আমরা দ্যাট ক্লজে রূপান্তর করে দেখি। আমি বলেছি যে সাবজেক্ট অবজেক্ট প্রিপজিশনের পরে এবং কমপ্লিমেন্ট হিসেবে কি বসবে? জিরান্ড। এর বাইরের সব জায়গাতে আমরা পার্টিসিপল ব্যবহার দেখব, কিন্তু কিছু কিছু জায়গাতে আপনার কনফিউশন তৈরি করবে। বিসিএস পরীক্ষায় যখন প্রশ্ন আসবে তখন একটা মেথডই অ্যাপ্লাই করবেন। হোয়াট ইজ দ্যাট মেথড, যেটা আমি এখন শেখাচ্ছি। যদি কোনো যদি কোনো আইএনজি যুক্ত অংশকে দ্যাট ক্লজে রূপান্তর করা যায় তাহলে বুঝতে হবে ওইটা হচ্ছে পার্টিসিপল। কারণ হচ্ছে দ্যাট ক্লজ হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা দ্যাট যুক্ত করলে কি হয়? ওটা কোনো নাউনের পরে দ্যাট যুক্ত করলে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আমরা এটা শিখেছি না কিছুদিন আগে, এই যে রিলেটিভ প্রোনাউনের চ্যাপ্টারে, যে আমরা যদি রিলেটিভ ক্লজ তৈরি করি, রিলেটিভ ক্লজ মূলত কি? অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থাৎ তার মানে হচ্ছে ওটা অ্যাডজেক্টিভ, যে ক্লজে রূপান্তরিত হবে ওটা ওইটাই। ওকে, তাহলে আই বট এ ডাইনিং টেবল, না এরকম কোন রুল নাই। যেটা ইংরেজিতে আছে এটাই বলতেছি, এখানে কোনো শর্টকাট নাই, এমন না যে এটা আমি তৈরি করছি। এটা ইংরেজি বইয়ে আছে, প্র্যাকটিক্যাল ইংলিশ ইউজেসে আছে, মাইকেল সোয়ানের বইয়ে। সো সোয়ান দেখবেন এটা এক্সপ্লেন করছে। কোনো শর্টকাট অ্যাপ্লাই করতে যাবেন না, যেটা শেখাচ্ছে এটাই শেখেন যদি এক নাম্বার না হারাতে চান। ওকে, সো আই বট আ টেবল দ্যাট ডাইনস, অর ইজ ডাইনিং, যে কোনো কিছু। ডাইন মানে কি? খাওয়া। সো আমি একটা টেবিল কিনেছি যে টেবিল নিজে নিজে খাচ্ছে, এটা কি হয়? অর্থ দেয়? ইজ ইট কারেক্ট? এটা কারেক্ট কিনা?
ইয়েস। সো আমরা যদি এটা দেখি, আই বট আ টেবল ফর ডাইনিং। এবার হইছে? তাহলে এটা জিরান্ড। এই যে একটু আগে একজন বললো মডিফাই করছে, হ্যান করছে, ত্যান করছে, ওসব রুল দিয়ে কোনো কাজ হবে না। আমি যে নিয়ম বলেছি এর বাইরে কোনো নিয়ম নাই, ঠিক আছে? দ্যার ইজ নো শর্টকাট ফর ইট। বলেছি যেটা দ্যাট ক্লজে রূপান্তর করা যাবে সেটা হচ্ছে পার্টিসিপল, যেটা যাবে না সেটা জেরান্ড। ইজ দ্যাট ক্লিয়ার? ইফ ইউ অ্যাপ্লাই এনি কাইন্ড অফ আদার রুলস, কট খাবেন পরীক্ষার হলে। ঠিক আছে, কোনো শর্টকাট নাই, এসব ডিটারমিনার ফিনার সব বাদ। এই যে দেখেন এখানে এই রোলিং স্টোন, এখানেও তো ডিটারমিনার আছে, একই তো স্ট্রাকচার। সো লুক এট দিস, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এ স্টোন দ্যাট ইজ রোলিং অর দ্যাট রোলস, যে কোনো ভাবে করা যাবে। জাস্ট আমরা ক্লজটা বর্ধিত করব। হচ্ছে? হয়েছে এটা? ইয়েস অর নো? তাহলে এটা কি? এটা হচ্ছে পার্টিসিপল। আমি এখানে লিখে দিয়েছি দ্যাট ক্লজে রূপান্তর করা গেলে ওটি পার্টিসিপল হবে, আর ফর প্লাস ফ্রেজে রূপান্তর করা গেলে এটি কি হবে? ফর প্লাস ফ্রেজ হলে এটা জিরান্ড। জিরান্ড বানান ঠিক করতে হবে। সো দেখেন, আই লস্ট মাই ওয়াকিং স্টিক, এটা কি হবে? একটু খেয়াল করেন, আই লস্ট মাই স্টিক, দ্যাট ইজ ওয়াকিং অর দ্যাট ওয়ার্কস। হবে? আই লস্ট মাই স্টিক ফর ওয়াকিং। কোনটা কারেক্ট? কোনটা মিনিং দেয় আসলে? তাহলে ফর দিয়ে হলে ওটা কি হবে? কথা ক্লিয়ার? এটা হচ্ছে যে পার্টিসিপল অ্যান্ড জিরান্ডের সবচেয়ে কঠিন রুল। সো এখানে কোনো ধরনের শর্টকাট অ্যাপ্লাই করবেন না, শর্টকাট একটাই, যে দ্যাট দিয়ে যদি করা যায় পার্টিসিপল, ফর দিয়ে করা গেলে জিরান্ড। এটা কি অনেক কঠিন নাকি? একদম সহজ ব্যাপার। জাস্ট আপনি তাকালেই বুঝতে পারবেন যে এটা হবে কি হবে না। আমি কি বোঝাতে পেরেছি? ওকে, লেটস টেক এ ব্রেক অ্যান্ড উইল বি ব্যাক আফটার 10 মিনিটস। মাথা বনবন করার কথা, কারণ অনেক কঠিন টপিক একসাথে পড়াইছি। করা উচিত হবে না, যদিও আরো অনেক শর্টকাট আছে, বাট আমার মনে হয় আমার জানা মতো সেগুলো আসলে ক্লিয়ারলি ফাংশন করে না। যেহেতু আহ, ইংরেজির অথরিটি অর্থাৎ অক্সফোর্ড কর্পাস এটাকে এইভাবেই জাজ করতে বলে। সো দ্যাটস দ্য ওয়ে, এবং পরীক্ষাতে যখন প্রশ্ন করা হয় তখন এখান থেকে এক্সাম্পলগুলো নেওয়া হয়। ঠিক আছে, আমি যে এক্সাম্পলগুলো দেখালাম, সো এইগুলোই একদম ফলো করে এক্সাম্পল নেওয়া হয়। যেহেতু টিচারকেও তো টিচাররা নর্মালি দুইটা বই ফলো করে, একটা হচ্ছে রেমন মার্ফি আর মাইকেল সোয়ান। অন্তত ঢাকা ভার্সিটি সবসময় রেমন মার্ফিকেই ফলো করে, কারণ আমাদের লাইব্রেরিতে এই বইয়ের ছড়াছড়ি। ঠিক আছে, এবং প্রত্যেকের বাসায় একটা করে আছে, কারণ ঢাকা ভার্সিটি এই বইটাই পড়ায় আর কি, যাদের কম্পালসারি ইংলিশ আছে তাদেরকে। সো আমি এটা বইয়ের ওই অংশটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে সুন্দর করে দিয়ে দিয়েছি।
যাদের কনফিউশন আছে এখান থেকে দেখে নিতে পারবেন। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা পার্টিসিপলই ব্যবহার করি, পার্টিসিপল অথবা জিরান ব্যবহার করি, কিন্তু ইংরেজিতে কিছু কিছু ভার্ব আছে যাদের পরে আমরা পার্টিসিপল ব্যবহার করতে পারি না, এবং এই ভার্বগুলো মুখস্থ করতে হয়। ঠিক আছে, কি করতে হয়? মুখস্থ করতে হয়। অর্থাৎ ইংরেজিতে কিছু স্পেসিফিক ভার্ব আছে, তাদের পরে যদি আমরা নন ফাইনাইট ভার্ব ব্যবহার করতে চাই, তাহলে সেই নন ফাইনাইট ভার্বটা ইনফিনিটিভ হবে। কি হবে? ইনফিনিটিভ হবে। ঠিক আছে, সো ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব। ওয়ান অফ ইউ ইজ এ কাস্টমার, রাইট? তো এখানে তো হেড ওয়ার্ড তো ইউ না, ওয়ান, রাইট? সো ওয়ান অফ ইউ, এই ওয়ান অফ ইউ ফ্রেজের হেড ওয়ার্ড কোনটা? যে কোনো ফ্রেজের হেড ওয়ার্ড বা মূল শব্দ অনুযায়ী আমরা বলেছি মূল শব্দ কি করে দেখতে হয়, প্রথম যে প্রেপোজিশন থাকে ওই প্রেপোজিশনের আগের শব্দটা হেড ওয়ার্ড। তাও অন অফ ইউ এই ফ্রেজের হেড ওয়ার্ড কোনটা? ওয়ান। তো ওয়ান ইজ হয় নাকি ওয়ান আর হয়? সো দ্যাটস ওয়াই এটা ইজ হয়েছে। সো দেখেন, ভার্বস দ্যাট রিকোয়ার অ্যান ইনফিনিটিভ, অর্থাৎ ইংরেজিতে এই ভার্বগুলোর পরে অন্য কোনো নন ফাইনাইট ভার্ব বসতে চাইলে আমরা ইনফিনিটিভ ব্যবহার করি। দেখেন, সিম্পল সেন্টেন্স করার সময় আপনি যদি এরকম একটা বাক্য থাকে যে দে এগ্রিড দ্যাট দে উড কাম হিয়ার, ঠিক আছে, ধরুন এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বাক্য। সো দে এগ্রিড দ্যাট দে উড কাম হিয়ার, এটাকে আপনার সিম্পল করতে বললো। এখন আমরা তো এত সময় শিখেছি যে সিম্পল করার নিয়ম হচ্ছে যে যে কোনো একটা ভার্বের কি করা, যে কোনো একটা ভার্বকে নন ফাইনাইট ভার্বে রূপান্তর করা, অর্থাৎ আইএনজি যুক্ত করা। কিন্তু আনফর্চুনেটলি আপনি এই এগ্রি ভার্বের পরে যদি কোনো ভার্বকে শর্ট করতে চান, তাহলে আপনি আইএনজি ব্যবহার করতে পারবেন না। এর কারণটা হচ্ছে ইংরেজিতে কিছু স্পেসিফিক ভার্ব আছে, তারপরে যদি আপনি কোনো নন ফাইনাইট ভার্ব ব্যবহার করতে চান, কি বলেছি, কিছু স্পেসিফিক ভার্ব আছে যাদের পরে যদি আপনি কোনো নন ফাইনাইট ভার্ব ব্যবহার করতে চান, সেটা আবশ্যক ইনফিনিটিভ হতে হবে। তাহলে এখানে যে ভার্বটা আছে দেখেন তো, এগ্রি, এই ভার্বটা ওই তালিকার মধ্যে আছে, এক নম্বরে আছে, রাইট? এগ্রি, এগ্রি, হেজিটেট, রিফিউজ, ডিমান্ড, অফার, অ্যারেঞ্জ, ইন্টেন্ড, টেন্ড, লার্ন, প্রিপেয়ার, ক্লেম, ম্যানেজ, ওয়েট, ফরগেট, প্রমিস, ডিসাইড, নিড, অ্যাপিয়ার, হোপ, সিম, ডিজার্ভ, প্ল্যান, আস্ক, এক্সপেক্ট, থ্রেটেন, ফেল, প্রিটেন্ড, কনসেন্ট, মিন, ওয়ান্ট। এই ভার্বগুলোর পরে কি হবে? অন্য কোনো নন ফাইনাইট ভার্ব বসতে চাইলে সেটা অবশ্যই কি হবে? ইনফিনিটিভ হবে। বুঝতে পেরেছি? তাহলে আমরা এই বাক্যটাকে যদি ছোট করতে চাই, আমাদের কি দিয়ে ছোট করতে হবে? ইনফিনিটিভ দিয়ে ছোট করতে হবে। আমি এটা ক্লারিফাই করতে চাচ্ছি যে আমরা ইন্টারের বইয়ে যেসব সলিউশন পড়ে থাকি, মেড ইজি বলে, এই সলিউশনে নানা ধরনের উত্তর দেওয়া থাকে, দেখবেন যে নিয়মে খাটতেছে না। আসলে ওখানেও একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যে এই স্পেসিফিক ভার্বগুলোর পরে যদি আমরা ছোট কোনো ভার্ব বসাতে চাই, অর্থাৎ নন ফাইনাইট বসাতে চাইলে সেটা অবশ্যই ইনফিনিটিভ করে বসাতে হবে, কারণ এই ভার্বগুলো ইনফিনিটিভ ছাড়া অন্য কিছু গ্রহণ করে না। বোঝাতে পেরেছি? তো এই জন্য আমরা এরকম লিখি, দে এগ্রিড টু কাম হিয়ার। বুঝাতে পেরেছি? তখন আর কামিং ইয়ার হবে না। বোঝা গেল যে কখন হঠাৎ করে ইনফিনিটিভ করতেছে, কোথাও কোথাও দেখবেন যে জিরান বাদ দিয়ে ইনফিনিটিভ করা শুরু করছে। আসলে এটা তো নিয়ম আছে একটা। নিয়মটা হচ্ছে এই স্পেসিফিক ভার্বগুলোর পরে সবসময় ইনফিনিটিভ বসে। অর্থাৎ আমরা যদি কোনো নন ফাইনাইট ভার্ব বসাতে চাই, না চাইলে আলাদা ব্যাপার, কিন্তু যদি বসাতে চাই তাহলে সেই নন ফাইনাইট ভার্বটা অবশ্যই অবশ্যই ইনফিনিটিভ হবে। এখন আমরা কি করে এটা মুখস্থ করবো? এটা প্র্যাকটিস করে করে মুখস্থ করতে হবে, আদারওয়াইজ এটার কোনো উপায় নাই। এখানে ফাঁকি দেওয়ার কোনো চান্স নাই। এবং মনে রাখবেন, ব্যাংকের পরীক্ষাতে এখান থেকে 100% কোশ্চেন আসে, কারণ এটা ক্লিপস টোফেলেও আছে। আমি এটা দিয়েছি ব্যানস টোফেল থেকে।
সো এটা ব্যালেন্সেও আছে, ক্লিপসেও আছে, মানে দুইটা মিলাই এখানে জোড়া জোড়া দিয়ে দিয়েছি, যেহেতু এটা ব্যাংকে পড়ে, মানে আমরা এক ঢিলে অনেক পাখি মারছি। সো এই ভার্বগুলোর পরে যদি দ্বিতীয় কোনো ভার্ব বসে এবং সেই ভার্বটা নন ফাইনাইট হয়, তাহলে অবশ্যই সেটা ইনফিনিটিভ হবে। দেখেন একদম সহজ, আই এক্সপেক্টেড দ্যাট হি উড কাম। এটাকে শর্ট করেন দেখি। পাগল হয়ে গেল নাকি? আই এক্সপেক্টেড হিম টু কাম। মানে আপনার যেমনি হোক একে ইনফিনিটিভ বানাইতে হবে, তখন আর ওই আপনার আইএনজি যুক্ত করে কাজ চলবে না। কথা ক্লিয়ার? আর বাকি সব ক্ষেত্রে আইএনজি দিয়ে কাজ চলবে। তাহলে কোথায় একমাত্র আমরা ইনফিনিটিভ ব্যবহার করব? যদি এই ভার্বগুলো ব্যবহৃত হয় এবং এর পরে আরেকটা দ্বিতীয় ভার্ব আমরা ব্যবহার করতে চাই, তাহলে তখন আমাদের ম্যান্ডেটরি ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। এবং হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে, এটা তো আমরা ভার্ব ব্যবহার করে করছি, রাইট? আমি বলেছি যে ফ্রেজ, আপনি যদি ক্লজকে ফ্রেজে রূপান্তর করেন তো দ্যাটস দ্য বেস্ট থিং। বাট আপনি যদি ভার্ব ব্যবহার করতে চান, তাহলে আপনাকে তখন আইএনজি ব্যবহার করা যাবে না। যেমন আই এক্সপেক্টেড হিজ কামিং, এরকম ব্যবহার করা যাবে না। আপনি যদি ফ্রেজে রূপান্তর করেন দ্যাটস এ ডিফারেন্ট থিং। সেটা হচ্ছে ক্লজকে ফ্রেজে রূপান্তর করে, এটা আমি বলেছি, এটা হচ্ছে ধনীরা করে, যারা গরিব তাদের জন্য আলাদা নিয়ম। বাট যদি এখানে রাইট ফর্ম অফ ভার্ব পড়ে, তখন তো আপনি অন্যভাবে অ্যাভয়েড করতে পারবেন না, তখন এক্সপেক্টের পরে আপনার সবসময় কি ব্যবহার করতে হবে? ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। ওকে? সেটা রাইট ফর্ম অফ ভার্ব হোক, সেটা সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স হোক, এনিথিং, রুল সবসময় সেম। মানে একই জিনিস ঘোরায় ফেরায় আর কি নানা জায়গায় পড়ানো হয়। ওকে? সো বেয়ার ইনফিনিটিভ, ইংরেজিতে কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে আমরা টু ব্যবহার করি না, এবং এটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। ইংরেজিতে কিছু ভার্ব আছে যে ভার্বগুলো ইনফিনিটিভ আকারে ব্যবহৃত হয়, কিন্তু সামনে টু গ্রহণ করে না। এই জন্য এদের নাম বলা হয় ন্যাড়া ইনফিনিটিভ। ঠিক আছে? এই জন্য এর নাম কি? বেয়ার ইনফিনিটিভ। কি এর নাম? বেয়ার ইনফিনিটিভ। এগুলো আপনারা অনেকবার শুনেছেন। ইংরেজিতে কিছু ভার্ব আছে তাদের পরে ইনফিনিটিভ বসে, কিন্তু সেই ইনফিনিটিভটা টু ছাড়া বসে। তারা কারা? লেট, বিড, মেক, নো, হেল্প, ফিল, হেয়ার, ওয়াচ অ্যান্ড সি। মনে রাখতে হবে অনলি ইন অ্যাক্টিভ ভয়েস। কি বলেছি? ইংরেজিতে কিছু ভার্ব আছে যে ভার্বগুলো ইনফিনিটিভ গ্রহণ করে টু ছাড়া, কিন্তু সেটা শুধুমাত্র অ্যাক্টিভ ভয়েসে। এটা যদি প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয়, তাহলে কিন্তু কখনোই বেয়ার ইনফিনিটিভ ভার্ব গ্রহণ করবে না, অর্থাৎ টু তখন গ্রহণ করবে। এই ভার্বগুলো যদি অ্যাক্টিভ ভয়েসে ব্যবহৃত হয়, তাহলে এরা টু গ্রহণ করে না, কিন্তু প্যাসিভে ব্যবহৃত হলে টু গ্রহণ করে। ঠিক আছে? সো দেখেন, আই মেড দ্য স্টুডেন্ট রাইট অ্যান এসে। সো মেক, মেকের পরে আমরা আরেকটা ভার্ব ব্যবহার করেছি, রাইট, তাই না? সো আমরা জানি মেকের পরে যে ভার্বটা বসবে সেটা অ্যাক্টিভ ভয়েসে কি হবে? বেয়ার ইনফিনিটিভ হবে, অর্থাৎ টু ছাড়া হবে। আমরা জানি যে ইনফিনিটিভের চিহ্ন হচ্ছে টু। এখন এই চিহ্ন ছাড়া আমরা ব্যবহার করতে পারি যদি ভার্বটা এই লিস্টের মধ্যে যে কোনো একটা হয়। সো আই মেড দ্য স্টুডেন্ট রাইট অ্যান এসে। এখন আমরা এই বাক্যটাকে যদি প্যাসিভ ভয়েসে লিখি, তখন কি হবে? দ্য স্টুডেন্ট ওয়াজ মেড টু রাইট অ্যান এসে বাই মি। তখন কিন্তু এই রাইটের আগে টু ব্যবহার করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস ছাড়া আর কোথাও বেয়ার ইনফিনিটিভ ব্যবহৃত হয় না। অ্যাক্টিভ ভয়েসের বেয়ার ইনফিনিটিভ প্যাসিভ ভয়েসে যে পূর্ণ ইনফিনিটিভ হয়ে যায়।
এইটা পরীক্ষায় বারবার আগে আসতো। দি অ্যালবাট্রোস মেড দ্য উইন্ড ব্লো। সো দেখেন আমরা এখানে মেক ব্যবহার করেছি, রাইট? সো পরের ভার্বটা কি হয়েছে? টু ব্লো আর কি, কিন্তু এখানে টুটা আমাদের তুলে দিতে হয়েছে যেহেতু এটা অ্যাক্টিভ ভয়েস। এখন আমরা যদি এটাকে প্যাসিভ করি তাহলে কি হবে? কি হবে? দ্য উইন্ড ওয়াজ মেড ব্লো বাই দ্য অ্যালবাট্রোস। এটাই হওয়ার কথা, রাইট? কিন্তু নিয়মটা হচ্ছে যে প্যাসিভ ভয়েসে কখনোই বেয়ার ইনফিনিটিভ ব্যবহৃত হয় না, তখন এখানে একটা টু লাগাইতে হবে। ঠিক আছে, এখন এখানে একটা আরেকটা ভার্ব আছে, সেটা হচ্ছে সি। তো আমরা এর আগে দেখলাম যে আই স হিম গোয়িং, এত সময় আমরা পড়ে আসলাম, আবার এখানে এসে বলতেছি যে বেয়ার ইনফিনিটিভ হবে আই স হিম গোয়িং। আমি বলেছিলাম যে গো লিখলে কি ভুলে যাবে? না। অর্থাৎ সি ভার্বের পরে আমরা চাইলে বেয়ার ইনফিনিটিভ অথবা প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ অথবা ভার্বের সাথে আইএনজি দুইটা ব্যবহার করতে পারি, দুইটার মিনিং আলাদা। ঠিক আছে, সি ওয়াজ হেয়ার, তাহলে সি এর পরে আমরা দুইটাই ব্যবহার করতে পারি। কেউ যদি লেখে আই স হিম গো তাহলে কারেক্ট, কিন্তু এর মধ্যে অর্থের একটা ডিফারেন্স আছে। যদি আমরা বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করি তাহলে কমপ্লিটেড অ্যাকশন বোঝায়। কি বোঝায়? আজকে তো বহুত কথা বলা হয়ে গেছে, মানে আই এম জাস্ট ব্রিদিং লো। আর আপনারা যে রেসপন্স করতেছেন তাতে আমি উড়ে যাওয়ার মতো অবস্থা। আই স হিম গো, এটা হচ্ছে কমপ্লিটেড অ্যাকশন। ধরেন আই স হিম ক্রস দ্য রোড, তার মানে আমি দেখেছিলাম সে রোড ক্রস করে চলে গেছে। আর আই স হিম ক্রসিং দ্য রোড, এর মানে হচ্ছে যে ইনকমপ্লিটেড অ্যাকশন, মানে সে রোডের মাঝখানে ছিল। বুঝে গেল? অর্থাৎ এই ক্ষেত্রে বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করলে কমপ্লিটেড অ্যাকশন বোঝায়। আই স হিম ক্রস দ্য রোড মানে সে রাস্তা, আমি দেখেছিলাম সে রাস্তা পার হয়ে গিয়েছিল। আর ক্লিয়ার, মানে ক্রস কমপ্লিট। আর হচ্ছে আমি যখন দেখলাম তখন সে ক্রসিং অবস্থায় ছিল, অর্থাৎ কমপ্লিট হয় নাই। আর কোনো মিনিং এর ডিফারেন্স নাই, রাইট? বুঝে গেল? সো আমরা সি এর পরে দুইটা ব্যবহার করতে পারবো, আইদার আইএনজি অর বেয়ার ইনফিনিটিভ। কারণ হচ্ছে এক এক বইয়ে এক এক রকম উত্তর দেওয়া আছে। সো কোনোটাই ভয় পাওয়ার কিছু নাই, দুইটাই কারেক্ট। আশা করি উই আর ডান। দ্যাটস অল ফর টুডে। বাকিটা আপনারা পড়ে নেবেন, কারণ বাকিগুলো জাস্ট আমি এত সময় যা পড়ালাম ওইটারই নানা ভার্সন। ওকে, মানে আমি একই জিনিস অনেকবার করে পড়াচ্ছি, নাথিং এলস। এবার আরেকটা বিষয় আমি যা জানাই দেই, সেটা হচ্ছে যে ইংরেজিতে যতগুলো কনজাংশন আছে, সম অর্থের প্রেপোজিশন আছে। কি আছে? ইংরেজিতে যতগুলো কনজাংশন আছে একই অর্থের প্রেপোজিশন আছে। সো আমি এর আগে শেখালাম যে একটা ক্লজকে কিসে রূপান্তর করতে হয়, একটা ফ্রেজে, আর একটা কনজাংশনকে একটা প্রেপোজিশনে। যদি আপনি একটা কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করতে চান, তাহলে যে কনজাংশন থাকবে ওই একই অর্থের একটা প্রেপোজিশন বসাইতে হবে। কথা ক্লিয়ার? যেমন হোয়েন, হোয়েন মানে কি? সময়। তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আমি যদি সিম্পল করতে চাই, আমাকে প্রথম নিয়ম হচ্ছে যে ফাইনাইট ভার্বটাকে নন ফাইনাইট করতে হবে, আর দ্বিতীয় নিয়মটা হচ্ছে যে কনজাংশন থাকবে ওর একই অর্থের একটা প্রেপোজিশন বসাইতে হবে। তাহলে ওয়েন এর জন্য আমরা অন ব্যবহার করি বা আফটার ব্যবহার করি। ঠিক আছে, ওয়েন এর জন্য আমরা কি ব্যবহার করি? অন বা আফটার। তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছি, ইংরেজিতে যতগুলো কনজাংশন আছে ঠিক একই অর্থের প্রেপোজিশন আছে। তার মানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড মানে হচ্ছে নিয়ম সবগুলো একই, শুধুমাত্র প্রত্যেকটা কনজাংশনের জন্য আলাদা করে একটা প্রেপোজিশন আছে, আমাদের জানতে হবে সেটা কি। যেমন ওয়েন শি কেম আই লেফট দ্য প্লেস, তাহলে প্রথম নিয়ম কি? শি হয়ে যাবে হার, আর কেম হয়ে যাবে কামিং, রাইট? হার কামিং আই লেফট দ্য প্লেস। কিন্তু এখানে একটা কনজাংশন আছে, এটার জন্য আমাদের কি করতে হবে? এটার জন্য একটা প্রেপোজিশন বসাইতে হবে। ওয়েন এর জন্য কনজাংশন প্রেপোজিশনটা হচ্ছে অন অর আফটার। সো অন হার কামিং আই লেফট দ্য প্লেস। তার মানে আমরা যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করি, এটা মূলত ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট ভার্বে রূপান্তর করি, রাইট? কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেই কিন্তুটা হচ্ছে যে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে একটা করে কনজাংশন থাকে। তাহলে
সিম্পলে কি থাকবে? সিম্পলে থাকবে প্রেপোজিশন। এই জন্য ইংরেজিতে যতগুলো কনজাংশন আছে তার একই অর্থের একটা করে প্রেপোজিশন আছে। বুঝাতে পেরেছি? তাহলে আমাদের জাস্ট জানতে হবে কোন কনজাংশনের কোন প্রেপোজিশন, জানলেই আমাদের ট্রান্সফরমেশনের সবকিছু শেষ। আমি এখানে সেটার তালিকা দিয়ে রেখেছি। তাহলে আমাদের কাজ কি? জাস্ট প্রেপোজিশন গুলো জানা। ওকে, এই যে দেখেন আমি পুরো তালিকা দিয়ে দিয়েছি কোনটার জন্য কোন। দেখেন আইদার ডট ডট অর, এটার জন্য প্রেপোজিশন হচ্ছে ইন কেস অফ। নাইদার, বিসাইডস, নট, অর্থাৎ বিসাইড হবে এবং নেগেটিভ বাক্য হবে। নট অনলি বাট অলসো, বিসাইডস, অ্যাজ লং অ্যাজ, ডিউরিং। বুঝতে পেরেছি? অর্থাৎ জাস্ট আমাদের অ্যাজ লং অ্যাজ তুলে দিতে হবে, একটা ডিউরিং বসাই দিতে হবে, হিসাব শেষ। আশা করি এটা ক্লিয়ার যে আমরা জাস্ট যদি একটা ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট করতে পারি তাহলে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ডান। না, এর বাইরে আর কোনো ভার্ব নাই, এগুলাই হচ্ছে সব এ টু জেড। সো আপনাদের কাজ হচ্ছে এই শীটটা পড়ে আসা, টোটাল শীটটা পড়ে ফেলা। আই থিঙ্ক যে এখন একটু কনফিউশন লাগতেছে, বাট আপনি যদি আমার কথাগুলো 2-3 বার করে শোনেন তাহলে এটা আর কঠিন লাগবে না। কারণ আমি অনেকগুলো বিষয় একসাথে পড়িয়েছি, যেহেতু ফাউন্ডেশন কোর্স and we have to cover everything. Okay, that's all for today. 11টার মধ্যে শেষ করে ফেলছি দেখেন। হা হা হা, এটাই রাজনীতি। এনি কোশ্চেন? আজকে কোশ্চেন করলে আপনাদেরই মাথা ঘুরবে। হা হা হা। সো ভিডিওটা আরো পড়াইতে পারতাম 12টা অবধি, প্ল্যান করছিলাম আজকে 12:30 অবধি পড়াবো, কিন্তু ক্লাসে ঢুকেই এনার্জি লস্ট হয়ে গেছে ফার্স্টে। তো কিছু করার নাই। আহ তাহলে আমরা এত সময় পড়ে কিছু বুঝলাম? বুঝলাম একটা জিনিসই, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলেন, তারপর ফ্রেজ অ্যান্ড ক্লজ বলেন, সবকিছু একই জিনিস। সেটা হচ্ছে কার নাটক? ওই যে ক্লাসে ঢুকে একজন বললো যে তাড়াতাড়ি শুরু করেন, So আমার তো মুড নষ্ট হয়ে গেছে, কিছু করার নাই। তো যাই হোক, নাহলে ছুটি দিয়ে দিতাম অন্য ব্যাচ হলে, কিন্তু আপনার দ্রুত শেষ করতে হবে। আচ্ছা, প্রত্যেক জিরান্ডি ভার্বাল নাউন। তো ওই বাংলা কিছু গ্রামার বইয়ে লেখা আছে, যদি ভার্বাল জিরান্ডের আগে দি থাকলে ওটা ভার্বাল নাউন। এসব বাঙালিই বানায় আসলে, পৃথিবীতে অন্য কোথাও আমি দেখি নাই, যেহেতু টুকটাক গ্রামার বইটাই পড়ছি নাকি। পরপর 2 বার বলে আইএনজি। আচ্ছা, আমি একটু ক্লারিফাই করি, ব্যাপারটা খুবই ইজি। আমরা অনেক বেশি পড়ছি এই জন্য এরকম লাগতেছে। ব্যাপার হচ্ছে যে একটা বাক্যে তার চরিত্র অনুযায়ী নির্ধারিত হবে এখানে কয়টা ভার্ব বসবে। ঠিক আছে, ওয়েদার ইট ইজ সিম্পল সেন্টেন্স, তাহলে ভার্ব হবে একটা মূল ভার্ব, মানে ফাইনাইট, নিয়ম টিয়ম মেনে চলবে, বাকিগুলো নিয়ম মেনে চলবে না। ঠিক আছে, তার মানে হচ্ছে যে মূল একটা বউ থাকবে, বাকিগুলো সাইড চিক্স। তো সাইড চিক্স তো কোনো নিয়ম মেনে চলবে না, বউয়ের মতো তো আর শাসন করা যাবে না, তাই না? চিক্স তো উঠতেই থাকবে। এখন আপনি যদি বিবাহ 2টা করেন, তো 2খানা বউ, বউয়ের পরে যদি আবার সাইড চিক্স থাকে তাহলে সেগুলো তো নিয়ম মেনে চলবে না। মনে রাখতে হবে সাইড চিক্স কখনো নিয়ম মানে না। এগুলো সাইড মানে সাইড, আপনারও চিক্স, আদার লোকেরও চিক্স। মানে ওটা তো আর বইয়ের মতো শাসন করতে পারবেন না, ওটা তো আইনের দ্বারা নিবন্ধিত নয়, মানে রেজিস্টার সিস্টেম নয়। তো রেজিস্টার সিস্টেমের আওতায় যদি নেই, সে কোনো আইন মানবে না। তাহলে আইন যেহেতু মানবে না, এই 3টা নাম আছে, একটা হচ্ছে পার্টিসিপল, জিরান্ড, আর একটা ইনফিনিটিভ। ঠিক আছে, এখন হচ্ছে যে বলা হচ্ছে এই যে নন ফাইনাইট ভার্ব নিয়ম কানুন না মানুক আর যাই করুক, এর একটা কায়দা তো আছে। মানে এটা সুগার ড্যাডি না সুগার মমি নাকি ইয়াং, সে নানা ক্ষেত্রে হইতে পারে। তো দেখতে হবে যে যার পাশাপাশি বসছে তার সাথে সম্পর্ক কেমন। যদি সম্পর্ক অ্যাক্টিভ হয় তাহলে আইনজি যুক্ত হবে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল অথবা জিরান্ড হবে। আর যদি প্যাসিভ সম্পর্ক হয় তাহলে পাস্ট পার্টিসিপল হবে। হিসাব ক্লিয়ার? এখন এইটুকু আমরা বুঝলাম। বোঝার পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মাঝে মধ্যে ধরেন কিছু লোকজন আছে, বউ ভাল লাগে না, তো গ্যাঞ্জাম হয়ে ডিভোর্স হয়ে গেছে।
ডিভোর্স হওয়ার পরেও দেখি যে আবার সেই বউয়ের সাথে মানে এক্স নিয়ে তার মাথা ব্যথা। দেখবেন যে প্রেমে ব্রেকআপ হয়ে গেলে এক্স নিয়ে ইন্টারেস্ট মানুষের কমে না, সে কি করতেছে এটা নিয়ে মাথা ব্যথা। তার মানে হচ্ছে যে আমরা যদি একটা দুইটা ফাইনাইট ভার্ব থাকে, ওটাকে আমরা এখন একটা বাদ দিয়ে দিব। বাদ দিলে ওই ফাইনাইট ভার্বটা আমাদের কি বানাইতে হবে? চিক্স বানাইতে হবে। অর্থাৎ ওটা আর বউ হিসেবে রাখবো না, ওটা আমরা স্ট্যাটাস কমাই দিয়ে ওটা এক্স আকারে রাখবো আর কি। মানে মাঝে মাঝে একটু আইন প্রয়োগ করব, একটু ঝাড়ি টাড়ি দিব, কিন্তু ওটা আর বাস্তব জীবনে থাকবে না। এই জন্য ওটাকে আমরা নন ফাইনাইটে রূপান্তর করি। এইটাকে বলে কমপ্লেক্স বাক্যকে সিম্পলে রূপান্তর করা, বা কম্পাউন্ড বাক্যকে সিম্পলে রূপান্তর করা। একদম ইজি ব্যাপার। কিভাবে রূপান্তর করতে হয়? জাস্ট ভার্বের সাথে আইনজি যুক্ত করলেই রূপান্তর হয়ে যাবে। ঠিক আছে, কথা ক্লিয়ার না হয়ে জেলাস? এখন ট্রান্সফরমেশনের একটা বেসিক নিয়ম হচ্ছে যে অর্থ বজায় রাখতে হবে। অর্থাৎ আপনি যাই করেন তাই করেন, সাইড চিক্স বানান আর অরিজিনাল বানান, মানে রেজিস্টার্ড, অর্থ বজায় রাখতে হবে। অর্থ তো বোঝেন, মানে মানি সাপ্লাই ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু কোনো চিক্সই থাকবে না। ঠিক আছে, জানালা দিয়ে সবগুলো পালায় চলে যাবে একসাথে। অর্থাৎ মানি থাকতে হবে, অর্থাৎ অর্থ থাকতে হবে। তো অর্থ বজায় রাখার একটা সূত্র হচ্ছে যে যে কনজাংশন থাকবে ওই একই অর্থের একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে। ধরুন আপনি যখন সিম্পল বানাচ্ছেন, তখন সিম্পল মানে কি? ক্লজকে ফ্রেজ বানিয়েছি, তো ফ্রেজের আগে কনজাংশন বসে নাকি প্রিপোজিশন বসে? আমরা জানি যে ফ্রেজ বানাতে আমাদের প্রিপোজিশন ব্যবহার করতে হয়। তো যেহেতু আমাদের কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্সে একটা করে ক্লজ মার্কার বা কনজাংশন থাকে, তাই আমাদের একই অর্থের একটা করে প্রিপোজিশন বসাইতে হয়। সো ওয়েন থাকলে ওয়েন এর জন্য ওয়ান বা আফটার। তারপর ইফ থাকলে ইফ এর জন্য কি ব্যবহার করতে হয়? বাই। আর ইফ নট বা আনলেস থাকলে উইদাউট। দেখেন প্রত্যেকটার জন্য একটা করে সেট দেওয়া আছে, মানে অর্থ একই থাকবে, এই জন্য একটা করে প্রিপোজিশন। এটার আমি একটা লিস্ট দিয়ে রেখেছি। এই লিস্টটা পড়লেই ট্রান্সফরমেশনের এ টু জেড কমপ্লিট। নিয়ম কিন্তু একটাই, জাস্ট ফাইনাইট ভার্বকে নন ফাইনাইটে করতে হবে আর কনজাংশনটাকে প্রিপোজিশন করতে হবে। তাহলে রুল কয়টা? দুইটা। ফাইনাইটকে নন ফাইনাইট করো আর কনজাংশনটাকে প্রিপোজিশন করো। আর যদি উল্টা পড়ে তাহলে উল্টা, প্রিপোজিশন থাকলে কনজাংশন বানাইতে হবে, নন ফাইনাইট থেকে ফাইনাইট বানাইতে হবে। ট্রান্সফরমেশন ডান। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আর কিছু মনে নাই, যা মনে ছিল সব বলছি। এটা হচ্ছে মুডের উপর ডিপেন্ড করে। যখন এখন একটা এক্সাম্পল বানাইলাম না, এটা তো একদম নিউ, ইমিডিয়েট। ঠিক আছে, আজকের মতো বিদায়। এটা কোন এলাকা? দেখে দেখছেন কেউ? ওই যে জামা ইয়ের উপরে বসে আছে। এটা কার এলাকা? জামাই গাড়ির উপর বসে আছে। ঈদগাহ বৈঠক বাজার কোন জেলা এটা? সিলেট, সিলেট। ও কক্সবাজার। ঠিক আছে, যারা ক্লাস বারবার দেখবেন, আশা করি ক্লাসটা অনেক বেশি হেল্পফুল হবে। আমাদের যতগুলো মাস্টার ক্লাস আছে এটার মধ্যে এটা একটা, যদি এটা একটু ধীরে পড়ানো উচিত, মানে আরো 2-3 ক্লাস নিয়ে পড়ানো উচিত। তো সামনে যারা রেকর্ডিং ক্লাস কিনবে তাদের জন্য এটা খুব সৌভাগ্য। কারণ ধরেন এই ক্লাসটা আমি 14 ভাগে নিব আর কি, ছোট ছোট 14টা ভিডিও যোগ যোগ করবো। সো আমাদের কিন্তু রাইটিং এর বই চলে আসতেছে খুব দ্রুতই। সো ইনশাআল্লাহ দ্রুতই পাওয়া যাবে। আমরা প্রুফ রিড করতেছি। সো উইথ অ্যান্ড উইদাউট ক্লুজ পড়তে আপনি ইন্টারমিডিয়েটের একটা যে কোনো টেস্ট পেপার বই, লাইক নবদূত আর গ্রামার বই, এটা দেখলেই হয়ে যাবে। আমি যেগুলো পড়াইছি এগুলো সবই উইথ অ্যান্ড উইদাউট ক্লুজের রুলের মধ্যে পড়ে। জাস্ট একবার রিডিং করলে আপনি বুঝতে পারবেন যে কোনটা কোনটা কোনটার সাথে কানেক্ট করে। উইথ অ্যান্ড উইদাউট ক্লুজ মানে হচ্ছে কোথায় কোন শব্দ কিভাবে ব্যবহার করতে হয়, দ্যাটস ইট। কোন শব্দ বলতে কোন পার্ট অফ স্পিচ।
তো এই জিনিস আমি প্রতিদিন পড়াই আপনাদের। এতদিন যা পড়াচ্ছি সবই উইথ অ্যান্ড উইদাউট ক্লুজ, তাই না? সো রাইটিং এর বই দ্রুত চলে আসবে, কালারফুল বই। ঠিক আছে, চকচকে কালার হবে। এই যে বইয়ের ফরম্যাট দেখায়, ধরেন এরকম, সুন্দর না দেখতে? এরকম কালারফুল বই হবে, চকচকে ঝকঝকা পিঙ্ক কালারের, এরকম কালার থাকবে বইয়ে। কিন্তু বই প্রিন্ট করতেই 500 টাকা খরচ হচ্ছে, এটা একটা কষ্ট। বই প্রিন্ট করতেই তো 500 টাকা খরচ হবে, এই জন্য দাম নিয়ে কষ্টের মধ্যে আছি যে প্রতি পাতা 5 টাকা লাগে প্রিন্ট করতে। পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনটা সমস্যা কেন? পার্ট অফ স্পিচে হচ্ছে, আমি তো যে গল্পটা দিয়েছি, গল্পে গল্পে পার্ট অফ স্পিচ, এইটা পড়লেই পার্ট অফ স্পিচ আইডেন্টিফিকেশনের ঝামেলা শেষ। কোথায় কোন শব্দ বসে এটা তো এত প্রতিদিন পড়াচ্ছি যে ডিটারমিনার থাকলে এখানে নাউন থাকবে। অনেক টিচার আছে এটা পড়ায় হচ্ছে যে আর্টিকেল প্লাস নাউন প্লাস এরকম ভাবে থাকে আর কি। তো এগুলো হচ্ছে শর্টকাট। তো আমি তো ডিটেলে আপনাকে পড়লাম যে পার্ট অফ স্পিচ কিভাবে আইডেন্টিফাই করতে হবে। তাও যদি সমস্যা থাকে, কারোর কাছে অ্যাপেক্স বই থাকলে, অ্যাপেক্সের বই থাকলে, অ্যাপেক্সে ভালো চ্যাপ্টার আছে, এটা নিয়ে কিছু ইয়ার তালিকা দেয়া আছে, সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের, জবের জন্য যেটা আছে। সো সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের একটা তালিকা দেওয়া আছে, এটা মুখস্থ করলে সলিউশন হয়ে যাবে। অ্যাপেক্স বলে একটা বই পাওয়া যায়, কে যেন লিখছে এটা। রাইট। ইংলিশ টিউশন করতে তো কিছুই লাগে না, জাস্ট গিয়ে টিউশনে পড়ানো শুরু করবেন, হয়ে যাবে। আমি যখন পড়াতাম আমি কি সবকিছু জানতাম নাকি? তো প্রতিদিন পড়াতাম, পড়ানোর আগে পড়ে যাইতাম। এখন পড়ি না, এটা একটা সমস্যা। কিন্তু যখন পড়তাম তখন ক্লাসে পড়াতে অনেক সুবিধা হয় পড়লে আর কি। প্রত্যেকেরই উচিত যে পড়ানোর আগে পড়ে যাওয়া। এটা আমি রাইটিং ব্যাচে করি, ফাউন্ডেশন ব্যাচে আগে করতাম। কিন্তু আজকে আমি ঘুম থেকে উঠছি ধরেন 8টায় 20 মিনিটে, উঠে অনেক কষ্টে যে গোসলটা করে সেই ক্লাস নিতে বসছি। কিছু করার আছে?